আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে লাভ ক্ষতির 3 নম্বর ক্লাসটা করব। গত ক্লাসে আমাদের একটু কানেকশনের সমস্যা হচ্ছিল, আশা করি আজকে ক্লিয়ার আছে। তো আমরা গত ক্লাসে 8 নম্বর পদ্ধতি শুরু করছিলাম, এটা শেষ করতে পারি নাই, আজকে আবার করব। 114 নম্বর প্রশ্ন থেকে 114 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে একটা নিয়ম আছে, তো এই নিয়মটা ভালো করে বুঝবো যাতে পরের অঙ্কগুলো আমরা ভালোভাবে ধরতে পারি। সাউন্ড ক্লিয়ার আছে তো না? সবকিছু ক্লিয়ার না থাকলে আপনারা কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলে। আশা করি আজকে ক্লাসটা একটু লেংদি ক্লাস নিব, আপনারা ধৈর্য সহকারে ক্লাসটাতে থাকবেন, কারণ লাভ ক্ষতির অঙ্ক অনেক বেশি, তো আর ক্লাসের সংখ্যা অনেক বেশি না করে একটু লম্বা ক্লাস নিতে যাচ্ছে। তো 114 নম্বর বলছে যে 480 টাকা করে দুটি শার্ট বিক্রি করায় একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হলো, মোটের উপর লাভ নাকি ক্ষতি হবে? এই অঙ্কটা গত ক্লাসে দেখানো হয়েছিল অনেক সুন্দরভাবে। তো এখানে যে জিনিসটা আর কি টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে যে শর্টকাটের যে লজিকটা, সেটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে সবসময় ক্ষতি হয়। ক্ষতির পার্সেন্টেজটা কিভাবে হয়? ধরেন যে কমন যে পার্সেন্টেজটার কথা বলে, এই কমন পার্সেন্টেজটাকে 10 দিয়ে ভাগ করে স্কোয়ার করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে 20% লাভ আর 20% ক্ষতি, তাই না? আচ্ছা, তাহলে এই 20কে 10 দিয়ে ভাগ করে স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4% হচ্ছে ক্ষতি হবে। বিস্তারিত সমাধানটা আপনারা গত ক্লাসের সাথে সমন্বয় করে নেবেন একটু। তো আসি আমরা এইরকম বিস্তারিত আরেকটা অঙ্ক করব, তাহলে গত ক্লাসের ঘাটতিটা এটা পূর্ণ হয়ে যাবে। সেটা হচ্ছে যে 120 নম্বর অঙ্কটা দেখেন। আর আপনাদের ক্লাসের রুটিন কিন্তু শনি সোম বুধবারে রাত 9টায়। কোনোদিন ক্লাস না হলে বা কোনো সমস্যা হলে বা কোনো এক্সট্রা ক্লাস হলে এর বাইরে এগুলো পোস্ট আকারে দেওয়া হবে, আর যদি দেওয়া না হয় তাহলে বুঝে নেবেন শনি সোম বুধবারে রাত 9টায় ক্লাস হবে। তাহলে আসি 120 নম্বর অঙ্কটাতে বলতেছে যে প্রতিটি 3600 টাকা করে দুটি টেবিল বিক্রয় করায় একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হলো, সর্বমোট কত লাভ বা ক্ষতি হয়েছে? তো এই অঙ্কটা বিস্তারিত করব, আমরা শর্টকাট করব, তাহলে এই রকমের সবগুলা প্রশ্নে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন 3600 টাকা করে বলছে, তার মানে দুইটা, কিন্তু একটা হচ্ছে লাভের ক্ষেত্রে আর একটা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে। এই 3600 টাকা কিন্তু ক্রয় মূল্য না, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 20% লাভে 120% ইকুয়াল টু 36, তাহলে 100% সমান সমান হচ্ছে 3000। 3 বারং 36 মানে 3 গুণ বেশি। তাহলে ক্ষতির ক্ষেত্রে 20% ক্ষতিতে 80% এর মান 3600। 80% এর মান 3600 হলে 100% এর মান হবে 4 ভাগের 5 ভাগ, তার মানে 4500। আর লেখালেখি কাটাকাটিটা আপনারা করে নেবেন, ঠিক আছে? তার মানে এই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে, দেখেন এই 100% মানে কি, আমরা জানি লাভ ক্ষতির ক্ষেত্রে 100% মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে 3600 টাকায় বিক্রি করা হয়েছে, যেটা কেনা হয়েছিল 3000 টাকায়, আর এটা বিক্রি করা হয়েছে 3600 টাকায়, এটা কেনা হয়েছিল 4500 টাকায়। তাহলে মোট ক্রয় মূল্য 3000 প্লাস 4500 সমান সমান 7500, আর মোট বিক্রয় মূল্য 3600 টাকা করে 2 বার, তার মানে 7200 টাকা। তার মানে 7500 টাকায় কেনা হলো আর 7200 টাকায় বিক্রি করা হলো। তাহলে লাভ কত হবে? লাভ তো হবে না, যাতে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, এই জন্য ক্ষতি। ক্ষতি হচ্ছে এখানে ক্ষতির টাকাটা বাইর করতে বলছে, তাই না? এই জন্য অ্যান্সার হচ্ছে 300 টাকা। এখন আসি, অনেকে মনে করতে পারেন যে এইভাবে লিখে তো রিটার্ন হচ্ছে না, তাই না? তাদের জন্য একটা ট্রিক্স দেই যে এই কাজটাই রিটার্ন হবে, যা শুধু ধরবেন, ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স, তাহলে এক্স এর 120% সমান সমান 3600, এক্স সমান সমান কাটাকাটি করে 3000। তার মানে এই জিনিসটাকে আপনি রিটার্ন দেখাইতে পারবেন যদি আপনি এক্স এর এইভাবে নাম দেন, ঠিক আছে? আচ্ছা, আর যদি কেউ আরো বিস্তারিত মানে ক্লাস 7-8 এর স্টাইলে রিটার্ন করতে চান, তখন কি লিখবেন যে এই 20% লাভে 120 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 120 হলে
ক্রয় মূল্য সমান সমান 100, আর বিক্রয় মূল্য 3600 হলে ক্রয় মূল্য সমান সমান 3000। আর এই স্টাইলও আপনারা রিটার্ন করতে পারেন, তবে আমার মনে হয় এক্সের স্টাইলটা সহজ রিটার্নের জন্য, আর এমসিকিউ এর জন্য হলে কিন্তু আমরা এইভাবে কোনোভাবেই করব না। এমসিকিউ এর জন্য কয়েক সেকেন্ডে সমাধান বাইর হবে, সেটা আমরা দেখব। তবে এই পর্যন্ত ক্লিয়ার কি না, এখানে বেসিক কিছু বিষয় মনে রাখবেন। সেটা হচ্ছে যে একই দামে বিক্রি করলে একই হারে লাভ বা ক্ষতি হলে মোটের উপর সবসময় ক্ষতি হয়। এর কারণটা হচ্ছে যে যখন লাভ হয় তখন 600 টাকা মাত্র লাভ হয়েছে, কিন্তু যখন ক্ষতি হয়ে গেছে তখন 900 টাকা ক্ষতি হয়ে গেছে। মানে ক্ষতির সময় এই 20%টা হচ্ছে এই 4500 টাকার 20%, মানে বেশি টাকার 20%। আর লাভের সময় এই 20%টা হচ্ছে এই 3000 টাকার 20%, মানে কম টাকার 20%। এই জন্য এইরকম ক্ষেত্রে সবসময় ক্ষতি হয়। আচ্ছা, এখন আসি গত ক্লাসের অঙ্কটা দেখার সাথে এটা করলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা যদি আমরা শর্টকাটে করি তাহলে কি হবে? শর্টকাটে করলে এরকম হবে। আমরা যেহেতু জানি যে একই হারে লাভ ক্ষতি হলে সবসময় শর্টকাটের সূত্র হচ্ছে এটা হচ্ছে 4% ক্ষতি। তাহলে একটা জিনিস ভাবেন তো, এই অঙ্কটাতে কি কি ক্লু দেওয়া আছে? অনেকে কিন্তু অঙ্কে লাইন অর্ধেক খুঁজে পান, তারপরে কি করবেন বুঝেন না। তাহলে দেখেন 4% ক্ষতি হয়েছে, এই অঙ্কে কি কি ক্লু দেওয়া আছে? এই অঙ্কে ক্লু দেওয়া আছে 3600 টাকা করে দুটি বিক্রি করায়। তার মানে বিক্রয় মূল্য কিন্তু 3600 টাকা না, মোট বিক্রয় মূল্য হচ্ছে 3600 গুণন 2, মানে দুইটা যেহেতু, তাহলে মানে 7200 টাকা হচ্ছে মোট বিক্রয় মূল্য। তাহলে খেয়াল করেন 4% ক্ষতি হওয়ায় বিক্রয় মূল্য হলো 7200 টাকা। তাহলে সোজা অঙ্কগুলোর মতো করে ভাবেন তো যে এই 7200 টাকায় 100%-এর মান নাই, এইখানে 4% কম, মানে 96%-এর ভ্যালু হচ্ছে 7200 টাকা। তাহলে অঙ্কটা কয়েক সেকেন্ড দেখেন। এই পুরো অঙ্কটা এইগুলা কিন্তু কোনো কিছু লেখা লাগবে না, এগুলা যারা আপনার বোঝার জন্য লিখলাম, জাস্ট এতটুকু লিখে করা সম্ভব। 96%-এর মান 7200, আর 4%-এর মান দেখেন। এটা 4% কেন বার করবো? 96% মান 7200, এটা তো সবাই ক্লিয়ার। এটা হচ্ছে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ, 4% যেহেতু ক্ষতি হয়েছে 100 থেকে বাদ, আর এটা হচ্ছে বিক্রয় মূল্যের পরিমাণ টাকায়। তাহলে এই পার্সেন্টেজ ইকুয়াল টু এই টাকা তো লেখাই যায়। তাহলে এখানে যদি ভুল করেন কেউ 3600 লেখেন, তাহলে তো অঙ্কের বেসিকটাই বোঝেন নাই, যে 3600 টাকা করে দুটি মানে তো 3600 টাকা না, 7200 টাকা। এখন আসি এখানে আমরা 100% বাইর করি, তাহলে কি বাইর হবে? ক্রয় মূল্য বাইর হবে। অঙ্কটা একটু রিডিং পরে দেখেন তো, অঙ্কে কি বলছে? বলছে যে সর্বমোট কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই যে সর্বমোট কত লাভ বা ক্ষতি বলতেছে, তার মানে আমাকে তো ক্রয় মূল্য বাইর করতে বলে নাই। তারপরে অনেকে ক্রয় মূল্য বাইর করবেন, তারপরে আবার 7200 বিয়োগ করবেন, এটা দরকার নাই। এখানে ডাইরেক্ট 4%-এর মান আমরা বাইর করবো। 96%-এর মান যত হবে 4%-এর মান তার থেকে দেখেন 24 গুণ কম হবে। তাহলে এই 72কে 24 দিয়ে ভাগ করলে হয় 3, আর 2টা 0, 300। এই এতটুকু লিখে এই বড় অঙ্কটা সমাধান কয়েক সেকেন্ডে করা সম্ভব। শুধু এই অঙ্কটা না, এই রকম যে কয়েকটা অঙ্ক আছে, ঠিক আছে? এটা হচ্ছে 379 পেজ। পেজ নাম্বারও বলে দিতে হয়, কি করেন তাহলে? অঙ্কের নাম্বার দেখে তো পেজ নাম্বার বাড়ি করে ফেলতে পারেন। আচ্ছা, ওকে, আশা করি কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা নেক্সটে আসবো। এরকম আরো বেশ কিছু কয়েকটা অঙ্ক আছে, এগুলো আপনারা এখন নিজে থেকে করতে পারবেন আশা করি, ঠিক আছে? এখানে একটা ভ্যারাইটিস দেখাই। সেই ভ্যারাইটিসটা হচ্ছে যে যখন দুই জায়গাতে 20% হবে না, মানে পার্সেন্টেজে কম বেশি হবে। ইউসুফ মুন্না 4% কই পাইলেন? 4% হচ্ছে শর্টকাট। এই যে পার্সেন্টেজে ক্ষতি, এইটা 20/10। 20 কেন? ওই যে কমন 20% দেওয়া আছে, আর 10 হচ্ছে শর্টকাটের সূত্রের, ঠিক আছে? ওকে, এখন আসি 123 নম্বর অঙ্কটা করবো। 123 নম্বরটা দেখেন। পার্সেন্টেজে যদি এখানে 20% দুইবারে আছে, মানে একবার লাভ 20%, একবার ক্ষতি 20%। এই কারণে এই শর্টকাট দিয়ে করা যাচ্ছে, বা এই অঙ্কগুলো সবগুলো একইভাবে। কিন্তু যদি পার্সেন্টেজে 20% করে না থাকে, কম বেশি থাকে, যেমন 123 নম্বর অঙ্কে বলতেছে যে একজন দালাল দুটি পুরাতন গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তার 15% লাভ হয়, কিন্তু দ্বিতীয়টিতে তার 7.5% ক্ষতি হয়। মোটের উপর তার কত লাভ হয়? তাহলে মোটের উপর তার এবার লাভ হচ্ছে কেন? একই দামে বিক্রি করলে তো ক্ষতি হওয়ার কথা। লাভ হওয়ার কারণটা হচ্ছে
যে দুই জায়গায় পার্সেন্টেজ সমান সমান নাই। কি আছে? লাভের ক্ষেত্রে 15%, তার মানে 115% এর ভ্যালু 39,100 টাকা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখেন যে এই 39,100 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। এই শুরুতে যারা এই 39,100 টাকা বিক্রয় মূল্য না ভেবে ক্রয় মূল্য চিন্তা করবেন বা অবচেতন মনে ক্রয় মূল্য ধরবেন, তারাই কিন্তু ভুল করবেন, এবং এই ভুলটা অনেকেই করতে পারেন। আর এখানে 7.5% ক্ষতি, তার মানে হচ্ছে এখানেও যেহেতু 39,100 টাকা, তার মানে ক্ষতি হলে এটা হচ্ছে 92.5%। তাহলে 92.5% এর ভ্যালু হচ্ছে 39,100 টাকা। তাহলে এইখান থেকে আমরা যদি 100% মান বাইর করি তাহলে ক্রয় মূল্য বাইর হবে। এইখান থেকে যদি আমরা 100% মান বাইর করি তাহলে ক্রয় মূল্য বাইর হবে। তাহলে এখানে আমরা দেখি যে এখানে হচ্ছে 34,000 টাকা ক্রয় মূল্য 100% এর ভ্যালু, আর এই পাশে হচ্ছে 42,270। এখানে 100% মান হচ্ছে 42,270.27 টাকা। তার মানে কি? এইটা হচ্ছে ক্রয় মূল্য, এই যে জিনিসটা লাভে বিক্রি করছে, আর যেটা ক্ষতিতে বিক্রি করছে ওইটার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এখন মোট বিক্রয় মূল্য আর মোট ক্রয় মূল্য বার করি। মোট ক্রয় এই 34,000 আর প্লাস 42,270.27, এই দুটো যোগ করলে মোট ক্রয় মূল্য বাইর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 76,270.27। আর মোট বিক্রয় মূল্যটা তাহলে আগের মতোই তো হচ্ছে অঙ্কটা, কিন্তু এটা শর্টকাটে হবে না, কারণ পার্সেন্টেজ দুইটা ভিন্ন ভিন্ন দেওয়া আছে। পার্সেন্টেজ যদি একই থাকলে তখন শর্টকাটে হবে। ঠিক আছে? তাহলে 39,100 গুণন 2, তার মানে 78,200। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য 78,200 আর ক্রয় মূল্য হচ্ছে 76,270। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। তাহলে লাভ হবে কত? লাভ যদি আমরা বিয়োগ করি, এই যে 78,200 টাকা থেকে বিয়োগ করব 76,270.27। ঠিক আছে? তাহলে এখানে বিক্রয় মূল্য হবে 1919.73। এই টাকাটা হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, 1929। তো খেয়াল করেন যে এখানে কেন লাভ হইলো, কারণ কি এখানে লাভের হারটা বেশি আর ক্ষতির হারটা কম। যদি সমান সমান হইতো তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হইতো। তাহলে এই অঙ্কটা জটিল কিছু নাই, জাস্ট আগের অঙ্কটার সাথে মিল নাই, মানে হুবহু, এইটাই ব্যতিক্রম। তাছাড়া কিন্তু নিয়ম আগেরটার সাথে মিল আছে। ঠিক আছে? একশো 21 নম্বর অঙ্কটা যিনি শর্টকাট করে চাচ্ছেন তিনি আসলে বই পড়েন নাই। বইয়ে তো শর্টকাটটাই হিংস আকারে দেওয়া আছে। কি জিনিস বলেন তো, যে হুবহু দেওয়া আছে। 121 নম্বর অঙ্কটা দেখান তো মামা। দুটি পণ্য এক্স এবং ওয়াই প্রতিটি 3,000 টাকা করে বিক্রি করায় একটিতে 20% লাভ, অন্যটিতে 20% ক্ষতি হলো। উভয় পণ্য বিক্রি করে মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? তো 96%-এর মান 6,000 আর 4%-এর মান কত? তো এই অঙ্কটা তো হুবহু আগের অঙ্কের সাথে একটা করলাম, তাই না? আবার বইয়ে এই শর্টকাটের হিন্সটাই দেওয়া আছে। তো যাই হোক, এটা স্কিপ করলাম আমরা। আসি 124 নম্বর অঙ্ক। দেখেন এইটা নিয়ম হচ্ছে দুটি ভিন্ন পণ্য থেকে লাভ বা ক্ষতি, মানে ভিন্ন ভিন্ন জিনিস থেকে। যেমন 124 নম্বর দেখেন, সালে তার একটি গণিত বই 360 টাকা এবং বাংলা বই 96 টাকায় বিক্রি করলো। এ কিন্তু বিক্রি। সে বাংলা বইতে 20% লাভ করলো, কিন্তু গণিত বইয়ে 10% লোকসান করলো। তার লাভ ক্ষতির পরিমাণ কত? আগের অঙ্কগুলোতে কি ছিল? একই দামে বিক্রি করছে। আর এই অঙ্কগুলোতে কি আছে? একই দামে বিক্রি করে নাই। বিক্রয়ের যে টাকাটা এটাই ভিন্ন ভিন্ন, কিন্তু সমস্যা নাই। খেয়াল করেন আমরা যে অঙ্কের সিকোয়েন্সটা বিল্ড আপ করতেছি, যে এইখানে 39,100 টাকা আর এখানে 39,100 টাকা, কিন্তু এবার যে নতুন প্রশ্নটা দেখতেছেন এখানে দুই জায়গাতে টাকার পরিমাণটাই ভিন্ন ভিন্ন। একখানে 20% লাভ আর একখানে হচ্ছে 96 টাকা যখন বিক্রি করছে তখন 10% ক্ষতি। তাহলে আমরা আসি 20% লাভ মানে 120%-এর মান 360, তাহলে 100%-এর মান হচ্ছে 300। আর এখানে 96 টাকা যখন বিক্রি করছে তখন কি হচ্ছে? 10% ক্ষতির ভ্যালু 96, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 90%-এর ভ্যালু 96, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 100/90।
ও না, টাকার পরিমাণটা একটু কম বেশি করে আছে, সরি ভুল হচ্ছে, মানে বইয়ের নামগুলো উল্টাপাল্টা করে দিয়েছে। দেখেন সালে তার একটি গণিত বই 360 টাকায়, গণিত বইটা 360 টাকা, সে বাংলা বইয়ে 20% লাভ করলো। তার মানে যেটা 360 টাকা বিক্রি করছে এটাতে কিন্তু 20% লাভ না, এইটা হচ্ছে 10% ক্ষতি, মানে পার্সেন্টেজটার সিকোয়েন্সটা উল্টায় দিছে। সমস্যা নাই, তাহলে 90% গেল 360, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 400, কারণ 4 লং 36, 100 400। আর এখানে হচ্ছে 20% লাভ করছে, তাহলে 20% লাভ করলে 120% মান 96, তাহলে 100%-এর মান হচ্ছে 8 বারং 96, 100 থেকে 8 দিয়ে গুণ করলে 80। তার মানে এটা কিনছিল 400 টাকায়, যেটা বিক্রি করছে 360 টাকা, এখানে 10% ক্ষতি হয়েছে। আর এইখানে 20% লাভ করছে করে 196, শুধু 96 টাকা বিক্রি করছে, তাহলে 20% লাভ না হলে এটার দাম হতো 80 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দুইটার ক্রয় মূল্য আর দুইটার বিক্রয় মূল্য যোগ বিয়োগ করলে তো অ্যান্সার চলে আসে। দেখেন দুইটার ক্রয় মূল্য হচ্ছে 400 আর 80 মিলে 480, আর দুইটার বিক্রয় হচ্ছে 360 আর 96 যোগ করে হচ্ছে 360 আর 90, 450 আর 6, 456। তাহলে মোটের উপর কি হচ্ছে, বিক্রয় মূল্য এটা, তাই না? তাহলে মোটের উপর তো 24 টাকা ক্ষতি হবে। 100% গুলো কিন্তু ক্রয় মূল্য, তাহলে মোটের উপর ক্ষতি হচ্ছে 24 টাকা। তাহলে সেম একইভাবে 125 নম্বর অঙ্কটা আপনারা করে নেবেন। ঠিক আছে? এখন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম শিখব, পদ্ধতি 9, কমিশন বা ছাড় দিয়ে বিক্রি। ঠিক আছে? এই কমিশন টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষায়। এই নিয়মটা সবথেকে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের, আশা করি সবাই গুরুত্ব সহকারে দেখবেন। প্রথমে আমরা সোজা কয়েকটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে যে 126 নম্বরটা দেখেন, বলতেছে যে 160 টাকা একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে। মানে গায়ে লেখা আছে 160 টাকা আর 15% হচ্ছে কমিশন পাওয়া যাবে, তাহলে 15% কমিশন পাওয়া গেলে দ্রব্যটি কিন্তু কত টাকা লাগবে। এই ধরনের অঙ্ক মুখোমুখি কিভাবে করবেন, 160-এর 10% হচ্ছে 16 আর 5% হচ্ছে 8, 16 আর 8 24, তার মানে 15% মানে হচ্ছে 24 টাকা। তাহলে 160 টাকা যদি 24 টাকা ছাড় পাওয়া যায় তাহলে এটা কিনতে লাগবে কত টাকা, 136 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 136। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আসি নেক্সটে। এইরকম আর বেশ কয়েকটা অঙ্ক আছে নর্মাল, যেগুলো এগুলো করে নেবেন। 129 নম্বরটাতে আসে। 129 নম্বরটা কি বলতেছে, বলতেছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর হুম 126 নম্বরটা মুখোমুখি যেটা বললাম, 160 টাকার পণ্যে 15% ছাড় মানে কি, 160 টাকার 10% মানে 16 টাকা আর 5% মানে 8 টাকা, কারণ 16 টাকার অর্ধেক 8 টাকা। তাহলে 16 আর 8 24 টাকা ছাড় পেলে বিক্রি করতে টাকা পরিশোধ করতে হবে 136 টাকা। ঠিক আছে? আচ্ছা, 129 নম্বরে বলছে যে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। তার মানে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয় সে লিখে রাখে 150 টাকা। দেখেন এখানে একটা খুবই সাইকেলটা আমরা বুঝবো। তারপর কি বলতেছে যে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে, তার মোটের উপর শতকরা কত লাভ হয়। দেখেন এটা সাইকেলটা 3 ভাবে, যে কোনো পৃথিবীর যে কোনো পণ্য এইভাবে বিক্রি হয় যে একটা জিনিসের দাম একটা থাকে, মানে প্রোডাকশন কস্ট, এটাকে আমরা বলতেছি কস্ট প্রাইস। যদি আমি উৎপাদন না করে বিক্রেতা হয় তাহলে কস্ট প্রাইস। এইটা একটা হচ্ছে মার্ক প্রাইস, হয়টা অনেক বড়, কারণ দামটা অনেক বেশি লিখে রাখা হয়। সেই মার্ক প্রাইসটা থেকে আবার একটু ডিসকাউন্ট দিয়ে নতুন একটা প্রাইস নির্ধারণ করা হয়, এইটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সিপি, এমপি আর এসপি সবাই বুঝছেন। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস, মানে গায়ে লিখিত প্রাইস। এটাকে আবার বলা হয় এপি মানে আস্কিং প্রাইস, মানে ডিমান্ড করা প্রাইস, চাই যত টাকা চায় তত টাকায় কি বিক্রি হয়, হয় না, একটু দরদাম করে কমিশন দিয়ে তারপরে সেলিং প্রাইস তৈরি হয়। তাহলে এই বিষয়টা দেখেন, তাহলে এই যে কস্ট প্রাইসের সাথে, ঠিক আছে, সেলিং প্রাইসের যে রিলেশন, এইটাকে আমরা বলতেছি লাভ অথবা ক্ষতি। সাধারণত লাভই হয় সবসময়, কারণ মানুষ এমনভাবে ছাড় দেয় না যে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসের রিলেশন হচ্ছে লাভ ক্ষতি। সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের সাথে রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে কমিশন বা ছাড় বা ডিসকাউন্ট। ঠিক আছে, এই রিলেশনটা বুঝলে কিন্তু এই অঙ্কগুলা দ্রুত পারা যাবে।
তার মানে এই কমিশন বা ছাড় কিন্তু কেউ সেলিং প্রাইস থেকে দেয় না, এটা লিখিত প্রাইস থেকে দেয়, দেওয়ার পরে যে প্রাইসটা দাঁড়ায় সেটার নাম হয়ে যায় সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের সাথে রিলেশন কি? মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের সাথে রিলেশন হচ্ছে এই যে দাম বাড়ানো, মানে কত টাকা বাড়িয়ে লিখছে, অথবা ধরেন আছে যে প্রাইস ইনক্রিজ, যেটাই হোক, ঠিক আছে, এইটা হচ্ছে দাম বাড়ানোর সম্পর্ক হচ্ছে কস্ট প্রাইসের সাথে মার্ক প্রাইস। তার মানে আপনি কিভাবে উল্টাপাল্টা করতে পারেন, আপনি মার্ক প্রাইস থেকে ছাড় দিয়ে কস্ট প্রাইসে আসতে পারেন না, আবার মার্ক প্রাইসের সাথে লাভ ক্ষতি রিলেশন হয় না, লাভ ক্ষতি রিলেশন হয় কস্ট প্রাইস আর সেলিং প্রাইসে, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রিলেশন হয় কমিশন ছাড়, আর মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রিলেশন হয় দাম বাড়ানো। এই সাইকেলটা আপনি বইয়ের স্টাইলে চিন্তা না করে প্র্যাকটিক্যালি আপনি যে কাপড়টা পরে আছেন ওটা নিয়ে চিন্তা করেন, যে আপনি যে টি শার্টটা পরছেন এটা আপনি কিনছেন ধরেন 500 টাকায়, এটার গায়ে লেখা ছিল 700 টাকায়, এটার প্রোডাকশন কস্ট হচ্ছে দোকানদারের 400 টাকা। এই যে সাইকেলটা, এটা যত ধরনের আপনার সামনে পণ্য দেখতেছেন, যেগুলো আপনি কেনা বেচা করছেন, যা কিছু দেখতেছেন, সব কিছু কিন্তু এই সাইকেলটা আছে এবং সারা পৃথিবীর সব প্রোডাক্টে। তাহলে এটা খুবই একটা প্র্যাকটিক্যাল অঙ্ক। আচ্ছা, তো এগুলো এখন কিভাবে ধাপে ধাপে ইজি থেকে জটিল হয় সেরকম অঙ্ক আমরা করতেছি। 129 নম্বর অঙ্কটা হচ্ছে একটা ইজি অঙ্ক, এক ব্যক্তি ক্রয় মূল্য, এখানে কোনো টাকার পরিমাণ যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব কস্ট প্রাইসটা 100 টাকা। সিরিয়াসলি খেয়াল করেন, কস্ট প্রাইসটা যদি 100 টাকা হয়, ঠিক আছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। খেয়াল করেন, এইখানে এই যে বিক্রয় মূল্য বলতেছে না, এটা কিন্তু আসলে রিয়াল বিক্রয় মূল্য না। ধরেন আছে উপরে লেখা আছে না সর্বোচ্চ খুচরা মূল্য 150 টাকা, তাহলে আমরা যখন বলতেছি 150 টাকা, তাহলে 100 টাকা জিনিসটাতে 50 টাকা দাম বাড়িয়ে লিখে রাখা হলো 150 টাকা। তাহলে এই 150টা কিন্তু ইনিশিয়াল বিক্রয় মূল্য। আমি বললাম যে ভাই এই জিনিসটার দাম কত, দোকানদার কিন্তু বললো এটার দাম 150 টাকা, দেখতেছে না গায়ে লেখা আছে 150 টাকা, তার মানে কি এই 150 টাকা যে চাচ্ছে এটাই কিন্তু সে বিক্রয় মূল্য হিসাবে চাচ্ছে। কিন্তু যখন সেইখান থেকে ছাড় দিতেছে তখন কিন্তু এটা আসল বিক্রয় মূল্য হচ্ছে, তখন এইটার দাম হয়ে যাচ্ছে আস্কিং প্রাইস। তাহলে ছাড় দেওয়ার সময় কি ছাড় দিতেছে, 10% ছাড় দিতেছে। তাহলে দেখেন 10% যদি ছাড় দেয় তাহলে এটার দাম কত টাকা দাঁড়াবে, কোথা থেকে 10% ছাড় দিবে, 150 থেকে। এই 150 থেকে যখন 10% ছাড় দিবে, 150 10% মানে 15 টাকা, 15 টাকা ছাড় দিলে এটার দাম দাঁড়াবে 135 টাকা। আমাদের অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চাইছে যে তার মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই দাম বাড়ানো তারপরে ছাড় দেওয়ার পরে দাম হওয়া, এই ক্ষেত্রে যে লাভ ক্ষতির যে পরিমাণটা এটা নির্ভর করবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর। তাহলে কিনছি 100 টাকায়, বিক্রি করলাম 135 টাকা, তাহলে লাভ হলো কত টাকা, 135 - 100 = 35। যেহেতু না 100-র উপর হিসাব করতেছি, তাহলে এটা আমরা 35% বলতে পারি। এই যে পুরো সিস্টেমটা আপনারা দেখতেছেন, স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা একটু সিরিয়াসলি সময় দিবেন, ঠিক আছে, এইটা বোঝার জন্য। এখানে সহজ সহজ সংখ্যা দেওয়া আছে। এখন আসি আমি এই যে 100, 135, 150 এগুলো কিন্তু কোনোটাই টাকা না, কারণ এগুলো আমরা 100-র উপর বেস করে ধরছি দেখে সবগুলো কিন্তু পার্সেন্টেজ। কিন্তু আমি যদি বলতাম যে এই কস্ট প্রাইসটা 500 টাকা, তাহলে এটা সেলিং প্রাইস কত হবে, তাহলে কিন্তু 500-র উপর ভিত্তি করে হিসাব করা হবে। আবার যদি বলতাম যে এখানে 150 টাকা আছে না, এখানে 150 টাকা না 1500 টাকা, তার মানে টাকার পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু পুরো প্রসেসিংটা এইরকম। তাহলে এরকম অঙ্ক আরো অনেক আছে, আমরা দেখব। কমিশন বা ছাড় দেওয়ার পরে লাভ ক্ষতি। স্যার 150 কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? 150টা তো সুন্দরভাবে বললাম, এটা হচ্ছে লিখিত মূল্য, আর লিখিত মূল্যটা ছাড় দেওয়ার আগে ওইটাই বিক্রয় মূল্য থাকে। ক্রয় মূল্যের তো কোনো কথা নেই, ক্রয় মূল্য তো 100 টাকা ধরে নিচ্ছি, কারণ 50% দাম বাড়িয়ে লেখা মানে কি, 50% দাম বাড়িয়ে লেখা মানেই তো হচ্ছে বিক্রয় মূল্য লিখে রাখা 150 টাকা। তাহলে বিক্রয় মূল্য লিখে থাকে যেটা, সেটাই হচ্ছে মার্ক প্রাইস। ওকে, আচ্ছা 130 নম্বর অঙ্কটা দেখেন তো একটু। 130 নম্বরটা কি বলছে, বলছে একজন ব্যবসায়ী প্রথমে তার পণ্যের দাম 50% বেশি লিখে রাখলো, পর সে তার পণ্যের দাম বাজার মূল্য থেকে সর্বোচ্চ কত % ছাড় দিলে তার লাভ ক্ষতি কিছু হবে না। এটা তো খুব বেসিক একটা প্রশ্ন। ধরেন আছে এখানে 100 টাকা তার ক্রয় মূল্য, আর সে লিখে রাখছে 150 টাকা। এখন এই ছাড়ের পরিমাণটা সে এমনভাবে দিবে, এইখানে এমন পার্সেন্টেজে ছাড় দিবে যে তার লাভ ক্ষতি কিছু হবে না। লাভ ক্ষতি কিছু হবে না এই কথা মানে হচ্ছে ক্রয় মূল্য যত বিক্রয় মূল্য তত, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয় বিক্রয় মূল্য 100 হবে।
তার মানে এখানে এমনভাবে ছাড় দিতে হবে যাতে বিক্রয় মূল্যটা 100 হয়। তাহলে ছাড় দিতে হবে কত টাকা? 50 টাকা, কারণ 150 টাকা জিনিসে 50 টাকা ছাড় দিলে 100 টাকা দাঁড়াবে। তাহলে কততে 50 টাকা ছাড় দিতে হবে? এই 150তে 50। তাহলে 150 টাকায় 50 টাকা কিভাবে বুঝলাম? কারণ ছাড় দেওয়া হয় সবসময় লিখিত মূল্যের উপর। 150 টাকা লিখে রাখছে, 50 টাকা ছাড় দিতেছে, তার মানে 3 ভাগের 1 ভাগ ছাড়। 3 ভাগের 1 ভাগ ছাড় মানে হচ্ছে 33.33%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 33.33%। আশা করি মুখে মুখে পারবেন, লিখতেও হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কমিশন বা ছাড় দেওয়ার পরে লাভ ক্ষতির অঙ্ক করব। ঠিক আছে, 132 নম্বর অঙ্কটা একজন করছেন, বলছেন সমস্যা 132 নম্বরে দেখেন যে 2-3 বার ছাড়। আমি কিন্তু গত শতকরার ক্লাসে আপনাদের 3টা শতকরার হ্রাস বৃদ্ধির অঙ্ক একটা দিয়েছিলাম, যে 3টা পার্সেন্টেজ ছিল। তো এই অঙ্কটা এরকমই অবশ্যই। তাহলে 10%, 20%, 40% এর 3টি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান? দেখেন 2021 সালের প্রশ্ন। তাহলে মানে হচ্ছে যে একটা জিনিসের দাম লেখা আছে 100 টাকা, এটাতে আগে 10% ছাড় দেওয়া হলো, তাহলে এটা হলো 90 টাকা। এই 90 টাকা থেকে আবার 20% ছাড়। কার 20% ছাড় হবে এবার? 90 এর 20%। 90 এর 20% মানে হচ্ছে 18 টাকা। তাহলে 18 টাকা ছাড় দিলে এটার দাম দাঁড়াবে কত টাকা? দাম দাঁড়াবে হচ্ছে 72 টাকা। এখন এই 72 টাকার জিনিসটাতে আবার ছাড় দিতে হবে। এবার কত টাকা? এবার 40%। তাহলে 72 এর 40% যদি আমরা ছাড় দেই, তাহলে এই 0 0 কাটা, 4 দুগুণা 8, 4 7 28, 10 দিয়ে 28 288কে ভাগ করলে 28.8 টাকা ছাড় দিতে হবে। তাহলে 72 টাকা থেকে 28.8 টাকা যদি আমরা ছাড় দেই, তাহলে 28 থেকে 72 থেকে 28 বাদ দিলে হচ্ছে 54, ধরেন 20 বাদ দিলে 52, 46, হ্যাঁ 46, আর হচ্ছে যে 8 থেকে 4 থেকে 12 থেকে 4 বাদ দিলে 4, হাত থেকে করে 1, এটা হচ্ছে 44, আর পয়েন্ট আর বাদ দিলে 43.2। 43.2, তার মানে সর্বশেষ যে দাম এইটা দাঁড়াবে 43.2 টাকা। তার মানে আমি যদি গায়ে একটা জিনিসের নাম লিখে রাখি এমপি হচ্ছে 100 টাকা, তাহলে এটার সেলিং প্রাইস দাঁড়াবে 43.2 টাকা। কিন্তু আমাদেরকে অ্যান্সার 43.2 টাকা না, 43.2 টাকা পরিশোধ করতে হবে। এখন গায়ে লেখা আছে 100 টাকা, তো আমি এখন এমন নাসরবান্দা, আমি ছাড় চাইতে আছি, দোকানদার ছাড় দিতে আছে, বলছে আপনাকে 10% ছাড়, বলতেছে আরো ছাড় দিতে, বলছে আরো 20% দিলাম, বলছে না আরো ছাড় দিতে, বলছে ঠিক আছে আরো 40% দিলাম। তাহলে এখন আমাকে কয় টাকা দিতে হবে? এই 100 টাকা জিনিসটা আমাকে দিতে হবে 43.2 টাকা। তাহলে 43.2 টাকা যদি দিতে হয়, তাহলে আমি মোটের উপর ছাড় কত পাইলাম? মোটের উপর ছাড় পেলাম 100 মাইনাস 43.2, ঠিক আছে, তাহলে হচ্ছে 56.8। তার মানে 56.8% ডিসকাউন্ট পাওয়া গেল। তার মানে এই 10%, 20% আর 40% যে ডিসকাউন্ট, এগুলা একসাথে মানে ধাপে ধাপে না দিয়ে একসাথে দিলে মোটের উপর 56.8% ডিসকাউন্ট পাওয়া যাবে। এইখানে কিন্তু দেখেন 10, 20, 30 আর 40, 70% মনে হচ্ছে। দেখেন তো আলটিমেটলি কিন্তু 70% হচ্ছে না, 56.8% কম হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই প্রথমে 10% মানে তো 100 এর 10%, কিন্তু পরবর্তীতে 20% মানে 100 এর 20% না, এটা 90 এর 20%, মানে ডিসকাউন্টেড প্রাইসের উপর আবার ডিসকাউন্ট। তাহলে এই 18 টাকা ডিসকাউন্ট হয়ে গেলে 72 টাকা। পরবর্তীতে এই 40% কিন্তু 100 এর 40% বা 90 এর 40% না, এটা কিন্তু 72 এর 40%। তাহলে এই যে ধাপগুলা স্ল্যাব বলে, হ্যাঁ, এই ধাপগুলাই পরবর্তীতে ডিসকাউন্টার পরিমাণটা কমাই দিতেছে। তো যাই হোক, এবার আমরা ইন্টারেস্টিং প্রশ্ন দেখব। সবাইকে ক্লিয়ার কিনা বলেন? 133 নম্বর। কি বলছে? যে একটি পণ্যের লিখিত মূল্যের উপর এমন ভাবে ছাড় দেওয়া হলো যে 10% ছাড় দিয়েও ওই, এইভাবে কেউ বললে হয়, খন্দকার আব্দুল বারি বলছেন 131 নম্বর অঙ্ক না, 131 নম্বর অঙ্ক করে দেওয়ার মতো অঙ্ক না, সোজা অঙ্কটা বেশি। একটা পণ্যের লিখিত মূল্যের উপরে এমন ভাবে ছাড় দেওয়া হলে 133 নম্বর, যে 10% ছাড় দিয়েও ওই পণ্যে 20% লাভ হয়। পণ্যটির ক্রয় মূল্য 30 টাকা হলে পণ্যটির গায়ে কত টাকা লিখে রাখা হয়েছিল? ঠিক আছে, তাহলে ওই যে আমরা 3টা সার্কেল আকারে চিন্তা করলাম, এইটাকে আমি আপনাদের এখন এই অঙ্কটা 2-3 ভাবে সমাধান করে দেখাই দিব। একেবারে কয়েক সেকেন্ডও করা যাবে, আবার বিস্তারিত করা যাবে। কিভাবে করতেছি আপনারা একটু স্টেপটা দেখেন, এবং এই প্রথম অঙ্কটা যেভাবে করাই দিব, পরের অঙ্কগুলো তো এত বিস্তারিত করাই দিব না, পরের অঙ্কগুলো শর্টকাটে হবে। তো আমরা আগের অঙ্কটা দেখলাম, এরকম হচ্ছে কস্ট প্রাইস, তারপরে হচ্ছে কি সেলিং প্রাইস, তারপর হচ্ছে মার্ক প্রাইস।
কস্ট প্রাইসের সাথে এইখানে লাভের রিলের সম্পর্ক, আর এইখানে হচ্ছে ছাড়ের সম্পর্ক, আর এইখানে হচ্ছে দাম বৃদ্ধির সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি একটু সংখ্যাগুলো কি কি দেওয়া আছে। এখানে একটা টাকা দেওয়া আছে, তাই না? সেই টাকাটা কি? পণ্যটির ক্রয় মূল্য 30 টাকা, তার মানে এইখানকার টাকাটা দেওয়া আছে 30 টাকা। আমাদের কি বার করতে হবে? লিখে রাখা হয়েছিল কত টাকা, এইটা বার করতে হবে, তাই না? আচ্ছা, এখন আসি, এই অঙ্কটা এক্স ধরে লিখিত আকারে করা যাবে, আবার ভেঙে ভেঙে পার্সেন্টেজ আকারে চিন্তা করে করা যাবে, আবার কয়েক সেকেন্ডে কাটাকাটি করে মুখে মুখে করা যাবে। কিভাবে আসতেছে? 3 ভাবে সমাধান দেখাই দিব। ঠিক আছে? 3টা নিয়মে সহজ এবং 3টা নিয়মে ইন্টারেস্টিং। দেখেন, প্রথমে আসি এক্স ধরে। এক্স ধরে করলে দেখেন কিভাবে হচ্ছে। বইয়ের মধ্যে কিন্তু সমাধান 3 ভাবেই দেওয়া আছে। ঠিক আছে? যে 10% ছাড় দিয়ে ওই পণ্যে 20% লাভ হয়। তাহলে দেখেন যে এখানে এই 30 টাকাটা দেওয়া আছে, এটাতে 10% ছাড়ের কথা বলছে, আবার বলছে 20% লাভ। তাহলে এই লিখিত মূল্যের সাথে কি ছাড় যায় নাকি লাভ যায়? লাভের পার্সেন্টেজটা যায়। তাহলে 30-এর সাথে 20% লাভ যোগ করে দিলে হয়ে যাবে 36 টাকা। কিভাবে বুঝলাম? কারণ এই 20% লাভটা 30 টাকার উপরে হবে। তাহলে 30-এর 20% মানে 6 টাকা, 30 টাকা আর 6 টাকা মিলে হচ্ছে 36 টাকা। কেন 20%-এর কথাটা আগে ধরলাম, 10%টা ধরলাম না কেন? কারণ 10% ছাড় লিখিত মূল্য থেকে ছাড় দেওয়া হয়, কিন্তু ক্রয় মূল্য থেকে ছাড় দেওয়া হয় না। এটা তো ক্রয় মূল্য দেওয়া আছে, এই জন্য ছাড়ের হিসাব পরে। এবার আসেন যে এইখানে লিখিত মূল্য কত আমরা জানি না, কিন্তু এই লিখিত মূল্য থেকে 10% ছাড় দেওয়ার কারণেই 36 টাকা হয়ে গেছে। তাহলে আমরা ছাড় দেয় 10% যদি কেউ ছাড় দেয়, কোথা থেকে ছাড় দিবে? 36 টাকা থেকে ছাড় দিবে নাকি ছাড় দিয়ে 36 হয়েছে? একটু বুঝতে হবে কিন্তু। তাহলে লিখিত মূল্য থেকে ছাড় দিয়ে 36 যেহেতু হয়েছে, সেহেতু আমরা এটা লিখবো 90% সমান সমান 36, 100%-এর ভ্যালুটা হবে 40, 4 গুণ 4 গুণ। ঠিক আছে? তাহলে এইখানে হবে 40 টাকা। তাহলে এটা কিন্তু একটা স্টাইল গেল যে পার্সেন্টেজগুলো ধরে ভেঙে ভেঙে করা। আর এক্স ধরে করলে দেখেন, এটা এক্স ধরে কিভাবে করা যাবে? ধরি লিখিত মূল্য হচ্ছে এক্স টাকা, লিখিত মূল্য এক্স ধরলে প্রশ্ন মতো লাইনটা কি হবে দেখেন, এইখানে ধরেন এবার নাম দিলাম এক্স, একটা কিন্তু সমাধান হয়ে গেছে, হ্যাঁ, পার্সেন্টেজ ধরে। এবার আসি এক্স ধরে কিভাবে, এটার নাম দিলাম এক্স, এটার নাম জানি না। তাহলে দেখেন তো, এই এক্স থেকে আমরা 10% ছাড় দিয়ে এখানে আসবো, আবার 30 থেকে 20% লাভ যুক্ত করে এখানে আসবো। তাহলে আমরা লিখতে পারি এক্স এর 90%। 90% মানে কি? 10% ছাড় দিয়ে দিলাম, তাহলে 90% নিলাম, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য দাঁড়াইলো। লিখিত মূল্য থেকে ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য ইকুয়াল টু এই 30 এর 120%। এই 30টা হচ্ছে ক্রয় মূল্য, এর 120% বাড়ি করলে এটাও বিক্রয় মূল্য হবে। তাহলে এটা হচ্ছে লিখিত মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য। এইভাবে কিন্তু লিখিত পরীক্ষা করা যাবে। ঠিক আছে? তাহলে এক্স সমান সমান 30-এর 120% মানে হচ্ছে 30 গুণন 120/100। আর এই 90%টা যখন ওই পাশে চলে যাবে, তখন কিন্তু আর 90/100 থাকবে না, এটা হয়ে যাবে 100/90। এইটা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। আপনি যদি বুঝে যান তাহলে সরাসরি এই অংশটা লিখে করতে পারেন, সেটা থেকেও শর্টকাট বানায় দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে 100 কাটা, এই 0 কাটা, 9 দিয়ে 30-কে কাটলে 4, 4 দুগুণা হচ্ছে, সরি 9 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, 3 4 12, আর 3 দিয়ে 30-কে কাটলে 10, 4 10 40। এই জিনিসটা দিলেন না, এই 40 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, এটা কিন্তু রিটেন সমাধান। তাহলে দুই পাশে বিক্রয় মূল্য বাইর হলো। এই যে শেষের অংশটা দেখলেন না, এটা কিন্তু মুখোমুখি করা যাবে। কিভাবে? এইখান থেকে আমরা মুখোমুখি করার টেকনিক বাইর করবো। কিরকম? ধরেন এটা হচ্ছে কয় নম্বর সমাধান দেখেন তো, এখানে একটা 1 নম্বর সমাধান দিয়েছিলাম, এটা এক্স এর সাপেক্ষে 2 নম্বর সমাধান। এখন 3 নম্বর সমাধান। 3 নম্বর সমাধানটা হচ্ছে যে টাকাটা দেওয়া থাকবে ওইটা আগে লিখবো, এরপর আসি পার্সেন্টেজ দুটাকে বানাবো। কিভাবে বানাবো দেখেন, এখানে 20% লাভ মানে হচ্ছে 120/100, আর 10% ছাড় মানে হচ্ছে 90/100। এখন দেখেন এই 30 টাকাটা কি সর্বনিচ্চ না? তাহলে এখান থেকে এটা বাড়বে না? বাড়লে কি হবে? বাড়লে কত বাড়বে? এই 20% লাভের বিষয়টা বাড়বে, তাহলে 120/100। এরপরে দেখেন গুণ হবে। কি গুণ হবে? এরপরে যে পরে যে লিখিত মূল্যটা, এটা কি বিক্রয় মূল্য থেকে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বেশি হলে কি করতে হয়? বেশি হলে ভগ্নাংশ দিয়ে গুণ করার সময় বড়
সংখ্যাটা উপরে দিতে হয়। দেখেন এখানে 90/100 আছে, এই 90/100 দিয়ে যদি এখানে গুণ করি এটা কিন্তু ছোট হয়ে যাবে, কিন্তু আমাদেরকে যেহেতু বড় করতে হবে, মার্ক প্রাইসটা আরো বড়, এই জন্য উপরে 100 নিচে 90, এই যেটা অটোমেটিক্যালি উল্টায় যাবে কারণ বাড়বে। তাহলে দেখেন কাটাকাটি করলে এই জিনিসটা আর কি এখানে আসলো, ডাইরেক্ট অ্যান্সার 40। এইভাবে চিন্তাটা আমি ধরাই দিলাম, আপনাকে যে এইভাবেই করতে হবে এরকম না, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আসি আবার রেশিও আকারে একটা চিন্তা করা যায়। এটা হচ্ছে 3 নম্বর সমাধানটা হচ্ছে যে এইটারে লজিক, সেই লজিকটা হচ্ছে যে টাকাটা দেওয়া থাকবে ওই টাকাটা লিখে এই বাড়লে উপরে ভগ্নাংশ বড় নিচে ছোট, আর কমলে উপরে ভগ্নাংশ লব ছোট হর বড় হবে। তাহলে এখানে 30 লিখে এই যে 20% লাভ দেখেই বুঝতেছি 120/100, 10% ছাড় মানে উপরে 100 নিচে 90। 90/100 লেখা যাবে না, কারণ লিখিত মূল্যটা হচ্ছে সব থেকে বড় হবে। দুইবার বাড়াইতে চাইলে দুইবারে ভগ্নাংশটার উপরের সংখ্যা সবসময় বড় হইতে হবে, ঠিক আছে। কাটাকাটি করে অ্যান্সার। এটা গেল 3 নম্বর সমাধান। 4 নম্বর সমাধান কি? রেশিও মেথড। রেশিও মেথডটা হচ্ছে 20% লাভ মানে আমরা কি বুঝি? 5:6। আর 10% ছাড় বলতে আমরা কি বুঝি? 10% ছাড় বলতে বুঝি আমরা 9:10। দেখেন এইখানে যখন 20% লাভ, তখন কিন্তু এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। আর যখন 10% ছাড়, তখন কিন্তু এই 9টা হচ্ছে এসপি আর এইটা হচ্ছে এমপি। এই দুটা পয়েন্ট বুঝতেছেন কিনা দেখেন, বইয়ের মধ্যে কিন্তু রেশিও আকারে সমাধান দেওয়া আছে, বাট সমস্যা হচ্ছে অনেকে রেশিও মেথডটা বুঝেন না, এই কারণে অনেকের কাছে জটিল হয়ে গেছে। জটিল হওয়ার কিছু নাই, জাস্ট আমি বোঝাই দিতেছি, খেয়াল করেন যে এইখানে, আচ্ছা কাটাকাটি না করে ডাইরেক্ট লিখি, 100 120 আর এইখানে 90 আর 100। তাহলে এটা হচ্ছে কি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস আর মার্ক প্রাইস। একটা জিনিস মাথায় রাখেন তো, রেশিও অধ্যায়ের যে রেশিওতে আমরা করি ক অনুপাত খ আর খ অনুপাত গ, ঠিক আছে। ক অনুপাত খ আর খ অনুপাত গ যখন আমরা মিলাই তখন কি করি, যে দুই জায়গাতে কমন আছে কোন সংখ্যাটা, এইখানে কিন্তু দুই জায়গাতে এই সেলিং প্রাইসটা কমন। তাহলে এই 90 আর 120 আছে না, এই দুটাকে আমরা কমন বানাবো। কমন বানাইতে গেলে কি করতে হবে দেখেন, এখানে শূন্যগুলা কেটে দেই, এখানে শূন্যগুলো বাদ দেই, 9 আর 12 মিলে হচ্ছে 108, তাই না? হ্যাঁ, তাহলে আসতেছে কি যে সিপি কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, এটা রেশিও কত হচ্ছে দেখেন, এখানে 12 আর এখানে 9 আছে না, তাহলে 9 12 108। আমরা যদি এখানে উত্তর কি চাইছে, উত্তর চাইছে মার্ক প্রাইসটা, তাই না? আচ্ছা এটাকে শর্টকাট করার জন্য কাটাকাটি করে সুবিধা হবে, 5 6 আর 9 10, তাহলে 6 লং 54। তাহলে এখানে হচ্ছে আমরা যদি 54 বানাই, তাহলে এটাকে বানাইতে হবে 9 দ্বারা গুণ করলে 45। এখানে যদি 54 বানাই 6 গুণ, তাহলে এটা হচ্ছে 60। তার মানে 45:54:60, মানে দুইটা আলাদা অনুপাতকে একসাথে করার যে সিস্টেমটা, এটা আমরা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসি, তাহলে এখানে এখানে কি দেওয়া আছে, 30 টাকা দেওয়া আছে না, তাহলে এখানে হচ্ছে যে 45 ভাগের মান যদি 30 টাকা হয়, 9 দিয়ে কাটাকাটি করা যায়, 3 18 54 3 15, হ্যাঁ 3 দিয়ে যেহেতু কাটাকাটি করা যায়, 3 15 45, 3 18 54, 3 20 60। হ্যাঁ মানে অনুপাতটাকে আপনারা ইচ্ছা মতো সাজায় নেবেন। তাহলে এখন দেখেন যে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, কস্ট প্রাইস 15 ভাগের মান সমান সমান 30 টাকা যদি হয়, তাহলে এই মার্ক প্রাইস 20 ভাগের মান হবে 40 টাকা। অর্থাৎ রেশিওর টেকনিকটা কি, রেশিওর টেকনিকটা হচ্ছে দুইটা রেশিওতে যেহেতু সেলিং প্রাইসটা আছে, তাহলে সেলিং প্রাইসের ভ্যালুটা সমান সমান করতে হবে। রেশিও কঠিন লাগে স্যার, আগেরগুলো সোজা, আমি জাস্ট দেখাই দিতেছি, বাকিটা আপনারা করবেন। এখানে একটু লিখতে মানে জায়গা সংকটের কারণে ইয়ে হয়ে গেছে, আমি পরে এই এক্স এর ধরে রিটার্নের যে সমাধানটা দিলাম ওইটা সব থেকে সহজ। কারণ কি, কারণ ওটা রিটার্নও লেখা যাবে, ওইটার যুক্তিও ক্লিয়ার। তাহলে আসি পরের অঙ্কগুলো দেখেন, আরো দু একটা অঙ্ক দেখি। 134 নম্বর অঙ্ক দেখেন,
আমি বলতেছি না তো যে আপনাকে রেশিও মেথডে করতে হবে, আমি জাস্ট 4টা নিয়ম দেখালাম, সবগুলো অঙ্কে 4টা নিয়ম দেখাবো নাকি? না, এখন সবগুলো শর্টকাটে করব। 134 নম্বরে দেখেন, বলছে একজন বিক্রেতা, বইতে তো আরো ইজি আছে কারণ বইয়ে তো মানে সবগুলো দেখা যাচ্ছে পাশাপাশি। একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? ঠিক আছে, জাস্ট হচ্ছে যে আপনারা এই যে চিত্রটার সাথে একটু কম্পেয়ার করেন, এইখানে 380টা কোথায় বসবে? ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা, মানে এইখানে 380 টাকা, তাহলে এখানে কি হচ্ছে 25% লাভ আর 5% ছাড়, তাই না? 25% লাভ আর 5% ছাড়, তাহলে 380 থেকে এটা বড় হবে, এটা আরো বড় হবে। 25% মানে কি 125/100, তাহলে এখানে 125/100 হলো, আর এখানে 5% ছাড়, তার মানে কি 95/100। কিন্তু যেহেতু আমাদেরকে বাড়াইতে হবে তাহলে উপরে 100 নিচে 95, মানে এটাকে উল্টায় গুণ করতে হবে, কারণ এই ছোট থেকে বড়তে যাইতে হলে দুইবারে বাড়াইতে হবে। তাহলে এই দেখেন এখানে 25% মানে 125/100, আর এখানে 5% মানে 95/100। এই যে দুটা ভগ্নাংশ পাইলাম, এই দুটাকে সরাসরি গুণ করব, নাকি উপরে লব দুইটা বড় করে নিচে হর দুইটা ছোট করে গুণ করব, নাকি উপরে লব দুইটা ছোট হর দুইটা বড় করে গুণ করব? এইটা যদি আপনি প্র্যাকটিক্যালি ফিল করতে চান তাহলে এই চিত্রটা আকারে চিন্তা করবেন, তাহলে খুব সহজে হবে। ঠিক আছে, দেখেন এইটুকু লিখলেই হবে, এইটাই আবার রিটেনও করা যাবে। 95 এর 4 গুণ হচ্ছে 380, 100 কটা, 4 আর 125 গুণ করলে 500, এইটুকু লিখে অ্যান্সার বাড়ি করা সম্ভব, আর বাকি কথাগুলো হচ্ছে বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা। অনুপাত থাক, জটিল লাগছে, আমি তো বলতেছি না অনুপাত আকারে করতে, এইটা সব থেকে সোজা, কিন্তু এটার জন্য চিত্র আকারে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আপনাদের দেখাই দিই। মনে করেন এই অঙ্কটা দেখেন একটুবার কিন্তু উল্টা পাশে আসবে, এখানে 500 লেখা আছে, এই 380 বাদ, তখন অঙ্কটা আপনি এক লাইনে করতে চাইলে কিভাবে করবেন বলেন তো? ধরা আছে এখানে 500 টাকা লেখা আছে, এইখানে আসতে হবে, তাহলে অঙ্কটার স্টাইল কি হবে? এরকম অঙ্ক কিন্তু আছে একটু বড়, অনেকগুলো আছে। আমি যদি একটা অঙ্কে বোঝাই দিই তাহলে আপনার উল্টা পাশের রিভার্স চিন্তাটা কঠিন লাগবে না। সেটা হচ্ছে যে এই মার্ক প্রাইস, লিখিত প্রাইস 500 টাকা, তাহলে কস্ট প্রাইস কত টাকা? তাহলে আমরা পার্সেন্টেজ তো একই, 25% লাভ আর 5% হচ্ছে ছাড়। তাহলে আমরা দেখি যে এই অঙ্কে 500 থেকে দুইবার কমাইতে হবে, ভগ্নাংশ কিন্তু এই 125% আর এই 95/100 আছে। তাহলে এইবার জিনিসটা কি হচ্ছে, এবার জিনিসটা কত ইন্টারেস্টিং দেখেন, এটা বুঝতে পারলে কত সোজা। সেটা হচ্ছে 500 লিখলাম, এই যে ভগ্নাংশ দুটো আমরা পাইলাম না, এই ভগ্নাংশ দুটাকে এবার ছোট করতে হবে যাতে অ্যান্সারটা ছোট আসে। অ্যান্সার ছোট করতে কি করতে হবে? উপরে দুইবারে যেন ছোট আসে, তাহলে 95/100, আর এখানে 125/100 আছে না, এটা 100টা যেহেতু ছোট, তাহলে 100 উপরে আর 125 নিচে, 100 কাটা, এই যে 100 ডাইরেক্ট কাটা যাচ্ছে, এটা কিন্তু খুব ইন্টারেস্ট। 125 আর 500 কাটলে হচ্ছে 4, 4×95 হচ্ছে 380, 380 কিন্তু অ্যান্সার, মানে আগের অঙ্কটাই জাস্ট উল্টা পাশ। তাহলে এখানে এই ভগ্নাংশটা দুইটাই উল্টাই দিলাম না কেন? একটা মাত্র উল্টাইলাম কেন? একটা যদি উল্টাইলাম তা আবার 125 টাকা কেন উল্টাইলাম, 95 টাকা কেন উল্টাইলাম না? এর লজিকটা হচ্ছে যে এই 500 টাকা মার্ক প্রাইসটা সব থেকে বড় প্রাইস, এর থেকে আর বাড়বে না, এর থেকে কমবে। একবার কমবে না দুইবারে কমবে? দুইবারে কমবে। তাহলে দুইবারে কমবে মানে কি? যে এই ভগ্নাংশ দুটাকে এমনভাবে গুণ করতে হবে যাতে দুইবারে কমে যায়। তাহলে আমরা দেখতেছি যে এই 95/100 এই ভগ্নাংশটাতে আমি গুণ করি, অ্যান্সারটা কিন্তু কমবে এই পর্যন্ত, কারণ 95 উপরে আছে, উপরে যেটা থাকবে সেইভাবে হবে। এখন আমি যদি 125/100 ডাইরেক্ট গুণ করি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আরো ছোট করতে চাই তাহলে কি করব? তাহলে 125টা নিচে 100টা উপরে, এই স্টাইলে এই অঙ্কগুলো করবেন, সব থেকে সহজে হবে। আর এক্সেস সিস্টেম তো দেখাই দিলাম, বইও আছে, রেশিও সিস্টেমও চিন্তা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, বাকিটা আপনারা নিজে থেকে করবেন। আমরা বিসিএস প্রিলির আগে কোর্সটা শেষ করার চেষ্টা করব। এখন বিসিএস প্রিলির সার্কুলারে হবে নভেম্বরের শেষের দিকে, আমাদের অক্টোবর মাসও আছে, নভেম্বর মাসও আছে, সময় তো আমরা আছি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা এই যে নিয়মটা করলাম? তাহলে দেখেন এই নিয়মে 142 নম্বর অঙ্কটা করে দেন তো, দ্রুত সবাই করবেন। 142 নম্বর অঙ্কটা, এখন দেখেন এই যে এইভাবে করতেছেন না,
অনেকে কিন্তু রোবটের মতো হয়ে যাচ্ছে, যে মুখস্থর মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা ওই যে এক্স এর আকারে যে সমাধানটা দিলাম ওইভাবে করবেন, তাহলে ওইটা রিটেন হয়ে যাবে। আর ওইটারই একটা শর্টকাট শেষের লাইনটা, এটা কিন্তু আমাদের এই শর্টকাটে কাজে লাগতেছে, লজিকগুলো কিন্তু শর্টকাট, ঠিক আছে। আচ্ছা, আর আমরা তো ভালোভাবে শেখানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে এই যে 142-এর অ্যান্সারটা দেখেন কয়েক সেকেন্ডে কিভাবে হবে। 480-তে দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে তালিকা মূল্য। তালিকা মূল্য মানে কি? এমপি, মার্ক প্রাইস। আর বইয়ে 10% ছাড় দেয়, 8% লাভ করে। 10% ছাড় দেয় তার মানে কমবে, 8% লাভ করে তার মানে 100/108। তাহলে 100 কাটা, ঠিক আছে, 108 9, 5 18 90, 6 18 108, 6 দিয়ে কাটলে 6 8 48, 5 8 40, তার মানে 400 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400 টাকা। তাহলে এখন যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত হতো? এটা অ্যান্সার বাইর হয় না। এটা 400 টাকা কি? 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য বাইর হলো। খেয়াল করেন কোনটার নাম কি সেটা বুঝতে হবে কিন্তু। এইটা হচ্ছে এমপি আর এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 400 টাকা 480 টাকা, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 480 টাকাতে 400 বিক্রি মানে কি 80 টাকা লাভ। 400 টাকাতে যদি 80 টাকা লাভ হয় তাহলে শতকরা লাভের হার হবে 20%। এরকম ছোট ছোট একটু লেজুর পরিবর্তন আসতেই পারে, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ক্লিয়ার কিনা বলেন? 400 টাকা হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে, কিন্তু অ্যান্সার যেহেতু পার্সেন্টেজ চাইছে এই জন্য পরে পার্সেন্টেজটা বাই করতে হবে, ঠিক আছে। এই যে রেশিও মেথডটা অনেকের কাছে কঠিন লাগতেছে, এই অঙ্কটা একটু রেশিও মেথডে দেখাই দেই, দেখেন মজা লাগবে। সেটা হচ্ছে যে রেশিও মেথডের জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে 10% ছাড় আর 8% লাভ, এই দুটাকে রেশিও বানাইতে হয়। কস্ট প্রাইস সেলিং প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস মার্ক প্রাইস। কস্ট প্রাইস সেলিং প্রাইসটা হয় এই লাভের উপর 100 টাকা হলে 108 টাকা, আর সেলিং প্রাইস আর মার্ক প্রাইসটা হয় এইভাবে যে 100 টাকা মার্ক প্রাইস হলে সেলিং প্রাইসটা হচ্ছে 90 টাকা। তাহলে দেখেন যে এইখানে আমরা যদি অনুপাতটাকে এইভাবে ছোট করি তাহলে 10 9, এখন এখানে যেহেতু সেলিং প্রাইস 108 আর এইখানে আবার 9 10, তাহলে এই সেলিং প্রাইসটাকে 108 বানাবো। তাহলে কি করব? তাহলে 9 12 108, 12 দ্বারা গুণ করবো, 12 দ্বারা গুণ করলে 108 আর এখানে 12 দ্বারা গুণ করলে 120। তাহলে খেয়াল করেন কস্ট প্রাইস যদি 100 টাকা হয় সেলিং প্রাইস হবে 108 টাকা আর মার্ক প্রাইস হবে 120 টাকা। তাহলে এই যে 20 টাকা, এই 20%ই হচ্ছে লাভ। এইটা অ্যান্সার। এইখানে 480 এর কোনো কাজে নেই। সবাইকে ক্লিয়ার কিনা বলেন? আমি যখন লিখতেছি তখন সিকোয়েন্সটা দেখবেন কোনটার পরে কোনটা লিখতেছি। এখন যদি কেউ আসে দেখেন কোনটার পরে কোথায় চলে গেলে উল্টাপাল্টা লাগতেছে, আপনাদের বোঝানোর জন্য তো ধাপে ধাপে একটা জিনিস লিখছি, ঠিক আছে। তো বিভিন্ন স্টাইল জানা থাকলে বিভিন্ন সময় আপনারা অ্যাডভান্টেজ পাবেন। আর আপনার তো আজকেই সব শিখতে হবে না, আপনি সময় দিবেন, আরো বইয়ের হেল্প নেবেন, ক্লাসগুলো আবার দেখবেন, ঠিক আছে না? ওকে, তাহলে 143 নাম্বারটা করে দিই। সাইদুর রহমান বলছেন ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না হওয়ার কারণ তো বুঝি না। এই 10% হচ্ছে ছাড় দিছে, তাই না, আর 8% হচ্ছে লাভ। এই লাভ যখন করে তখন কস্ট প্রাইস 100 হলে সেলিং প্রাইস 108, আর যখন 10% ছাড় দেয় তখন কি হয়? তখন মার্ক প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 90। এখানেও সেলিং প্রাইস আছে, এখানেও সেলিং প্রাইস আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুই সেলিং প্রাইসের ভ্যালুটা যেন সমান সমান হয়। তাহলে এখানে যেহেতু 90 আর 100 আছে, তাহলে এটাকে আমরা 0 0 বাদ দিয়ে 9 আর 10 বানাইলাম। এখন এখানে সেলিং প্রাইস 9, এখানে মার্ক প্রাইস 10। এখন এই সেলিং প্রাইসটাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি, তাহলে কেন 12 দ্বারা গুণ করতেছি? কারণ এই 108 বানাবো, তাহলে 9 12 108 হবে। তাহলে এখানে সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইস সমান সমান হয়ে গেল। এইগুলো তো খুবই বেসিক জিনিস, মানে ক খ খ গ অনুপাত থাকে না, তখন দয়ের মতো গুণ করে যে করছিলেন জিনিসটা ওইটা। তাহলে দুই জায়গাতে সেলিং প্রাইস যখন ইকুয়াল হয়ে গেল, তাহলে কস্ট প্রাইস 100 হলে মার্ক প্রাইস হচ্ছে 120 হতে হবে, তার মানে 20% লাভ। এখন প্রশ্নে কি বলছে যে কোনো দিন ছাড় না দেয়। ছাড় না দেয় মানে কি? 100 টাকা জিনিস 120 টাকা লিখে রাখে, 20 টাকা 120 টাকাতে বিক্রি করতে হবে, কোনো ছাড় দিবে না, তাহলে 20% লাভ হবে। নেক্সট, হ্যাঁ ক্লিয়ার স্যার, সাইদুর রহমান এবার ক্লিয়ার।
143 নম্বরে বলছে যে একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো। এখন বলেন তো, এই যে কয়েকটা নিয়ম দেখলেন এই অঙ্কটাতে, এই অঙ্কগুলোতে আপনাদের কোন নিয়মটা সব থেকে সহজ মনে হচ্ছে? এখন প্রত্যেকটা অঙ্ক তো ভিন্ন ভিন্ন নিয়মে দেখালে আপনাদের মাথা ঘুরবে, আবার একই নিয়মে দেখালে অন্য নিয়মটা অজানা থাকবে, আবার সব নিয়ম দেখাইতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা মায়া পারভিন, যে এই যে আপনারা যে কমেন্টটা করছেন যে কখন উপরে নেই কখন নিচে যাবে, এটা আপনারা বলার আগেই কিন্তু আমি অনেকবার রিপিট করে বারবার বলে দিছি যে কেন উল্টায় গুণ হবে আর কেন ডাইরেক্ট গুণ হবে। আমি বারবার বলে দিছি যে আমাদের অ্যান্সার বড় করার জন্য ফ্র্যাকশনের উপরে বড় থাকতে হবে, আর ছোট করার জন্য ফ্র্যাকশনের উপরে ছোট থাকতে হবে। মনোযোগ তখন দিলে এখন আর প্রশ্ন করা লাগতো না। তো যাই হোক, 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় 16% লোকসান হলো। তাহলে এই 30% আর 16%কে ধরে যদি আমরা ভগ্নাংশ বানাই তাহলে জিনিসটা কেমন হবে? 30% ছাড় মানে মাইনাস, তার মানে 70/100। 16% লোকসান মানে 84/100। মানে এগুলো তো আর বোঝানোর কিছু নাই, ঠিক আছে না? আচ্ছা, পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গোল করে সেটা করেন স্যার। আচ্ছা, গোল করে সেটা করো না। ওকে, নাইস। তাহলে এই যে এটা হচ্ছে একটা, এটা আরেকটা বড়, এটা আরো বড়। এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, এটা হচ্ছে মার্ক প্রাইস। এই অঙ্কটাতে দেখেন কোনো টাকার পরিমাণ দেওয়া নাই, তার মানে আমরা এই অঙ্কটাতে অবশ্যই 100 ধরে অঙ্কটা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে কস্ট প্রাইস যদি আমরা 100 ধরি, সেলিং প্রাইস দাঁড়াচ্ছে কত? 84 টাকা। এখন এই 100 এর সাপেক্ষে আমাদেরকে এমপি বাইর করতে হবে। দেখেন 100 এর সাপেক্ষে কেন বাইর করতে হবে? কারণ এখানে যেহেতু কোনো টাকার পরিমাণ উল্লেখ করা নাই, তাহলে 100 হচ্ছে আমাদের টাকা, 100 টাকায় আমাদের টাকা। তাহলে 100 থেকে আমাদেরকে এইখানে যাইতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশ দুটাকে ইউজ করতে হবে। এখন এই ভগ্নাংশ দুটাকে ইউজ করতে চাইলে 100 এর সাথে আগে তো লাভ ক্ষতির হিসাব হবে, তাই না? তাহলে 100 এর সাথে 84/100 এর সাথে গুণ হবে। কি গুণ হবে? ও আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন যে এইখানে কিন্তু লাভ হচ্ছে না, এখানে কিন্তু ক্ষতি হচ্ছে। ক্ষতি হওয়ার কারণে এই টাকাটা এই ক্রয় মূল্য থেকে কিন্তু ছোট বিক্রয় মূল্যটা, মানে এত বেশি ছাড় দিয়ে দিছে যে ক্ষতি হয়ে গেছে। এখন সবগুলো তো একই স্টাইলে ধরলে হবে না, প্র্যাকটিক্যালের সাথে মিলাইতে হবে প্রশ্নের। ঠিক আছে, এখানে ক্ষতি বলার কারণে কিন্তু উপরে 84টা ছোট, নিচে 100 বড়, মানে ক্ষতি হয়ে গেল 16%। মানে এই 100 থেকে 84% বাইর করলে কস্ট প্রাইস থেকে ক্ষতিতে বিক্রয় মূল্য বাইর হবে। এখন দেখেন এই যে দামটা বাইর হলো, এই দামটা কি এই দামটা থেকে ছাড় দেওয়া হবে, নাকি এই দাম ছাড় দেওয়ার পরে যে দামটা হয়েছে সেটা হচ্ছে এই দাম? এগুলো একটু ভাবেন, হ্যাঁ, প্র্যাকটিক্যালের সাথে চিন্তা করেন তো। একটা জিনিস দাম আছে, একটা ছাড় দিলাম, ছাড় দিয়ে একটা নতুন দাম হলো। এখন বলেন আগের দামটা বড় না নতুন দামটা বড়? ছাড় দেওয়ার আগের দামটা অবশ্যই বড়, আর ছাড় দেওয়ার পরের দামটা অবশ্যই ছোট। আমাদের এই দামটা হলো কি? এই দামটা হলো সেলিং প্রাইস। এখন আমরা দেখি তো মার্ক প্রাইসের সাথে সেলিং প্রাইসের রিলেশনটা কি? ছাড় দেওয়ার পরে এটা হয়েছে, তাহলে ছাড় দেওয়ার আগে অবশ্যই বড় ছিল, তার মানে মার্ক প্রাইসটাকে বাড়াইতে হবে। বাড়াইতে গেলে কি করতে হবে? বাড়াইতে গেলে এইখানে এই ভগ্নাংশটাকে উল্টায় লিখতে হবে। এই যে উল্টানোটা, এটা তো আমি ইচ্ছা করে উল্টাচ্ছি না, সেটা লজিকটা দেখেন যে বাড়াইতে হবে, এই জন্য বড় ভগ্নাংশ সংখ্যাটা উপরে, আর কমাইতে হলে ছোট সংখ্যাটা উপরে। আচ্ছা, তাহলে 100 কাটা, এই যে 0 কাটা, 7 × 84, তাহলে 12 আর 10 গুণ করলে হচ্ছে 120। তার মানে বিষয়টা এইরকম যে কস্ট প্রাইস 100 টাকা হলে মার্ক প্রাইসটা 120 টাকা হতে হবে। তাহলে এই 10% 30% ছাড় দিলে 16% ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা, আমাদের অ্যান্সার কি বাইর হয়ে গেছে? না, অ্যান্সার বাইর হয় নাই, কিন্তু অ্যান্সারের কাছাকাছি আমরা চলে আসছি। এখানে একটা লেজুর লাগাই দিচ্ছে। কি বলছে? যে পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো। 10% মূল্য ছাড় মানে কি? এইটাতে 30% ছাড়, বেশি ছাড় দেওয়া হয়ে গেছে, এই জন্য ক্ষতি হয়ে গেছে। এত ছাড় দেওয়া যাবে না, ছাড়ের পরিমাণ কমাও। তাহলে 10% যখন ছাড় দিব, কোথা থেকে ছাড় দিব? 120 থেকে ছাড় দিব। 120 থেকে যখন 10% ছাড় দিব, তাহলে 120-এর 90% আমি নিব। 90% নিব মানে 9 × 108 টাকা নিব। তাহলে আমার প্রোডাকশন কস্ট 100 টাকা আর বিক্রি করতেছি 108 টাকা,
তাহলে লাভ কত টাকা? লাভ হচ্ছে 108 বিয়োগ 100 সমান সমান 8%। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8% লাভ হতো। ক্লিয়ারের বিষয়টা এখানে একটা বিষয় বলি, যখনই একটা ব্যতিক্রম অঙ্ক আসবে আপনারা তো আগের অঙ্কের ধান্দায় আছেন, এই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের একটু মানে হচ্ছে যে ওইভাবে একটু আগে চিন্তা করলাম এখানে তো মিলতেছে না। কিন্তু মিলতেছে না কেন? কারণ এখানে তো ক্ষতির কথা বলছে, যে এই যে 16% যে ক্ষতির কথা বলছে, এই কারণে আমরা এইখানে উপরে 100 নিচে 84 দিতে পারতেছি না। একটু ভাবেন যে 100 টাকা একটা জিনিস কিনলে এইটা 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 84/100 দাঁড়াবে। এই যে বিক্রয় মূল্যটা দাঁড়ালো, এটার মার্ক প্রাইস কি বেশি ছিল না কম ছিল? মার্ক প্রাইসটা অবশ্যই বেশি ছিল। তাহলে বেশি ছিল, তাহলে কি করতে হবে? এই যে 70/100টাকে উল্টা 100/70, এই উল্টাপাল্টা যারা করতে যে নিজে উল্টে যাচ্ছেন তাদের জন্য তো এই উল্টাপাল্টা না, তাদের জন্য তো আরো সহজ টেকনিক আছে। তো এই জন্য তো বারবার বলতেছি যে এক টেকনিকে সব হবে না, সব টেকনিকে জানা থাকতে হবে। কিরকম? ধরেন আছে আমরা ধরি লিখিত মূল্য, মানে ওই অঙ্কটা আর কি লিখিত আকারে করতেছি, x টাকা। তাহলে x এর 30% ছাড় দিলে 70% ইকুয়াল টু 100 এর 84%। এখানে যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে ক্রয় মূল্যটাও ধরে নিতে হবে। ক্রয় মূল্য সমান সমান 100 এবং লিখিত মূল্য সমান সমান x। তাহলে x এর 70% কেন? কারণ x হচ্ছে লিখিত মূল্য, 30% ছাড় দিছি, এই যে 70% যদি নেই তাহলে বিক্রয় মূল্য হবে SP। আর ক্রয় মূল্য 100 টাকা, এখান থেকে 16% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে এত টাকা। তাহলে x সমান সমান 100 গুণন, এই যে ভগ্নাংশগুলো গুণ করার বিষয়টা যারা বুঝতেছেন না তারা দেখেন এখানে ক্লিয়ার হবেন। 100 গুণন 84% মানে কি? 84/100। এই যে বলেন তো 70% মানে কি বলেন তো? 70 এর নিচে একটা 100 আছে না, এইটা যখন ওই পাশে যাবে তখন কি হবে? তখন উপরে 100 নিচে 70। এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কেন উপরে 100 যাবে, কেন নিচে যাবে। এখন তো সহজে বুঝতেছেন যে বাম পাশের 70%টা যখন ডান পাশে যাবে তখন উপরে 100 হয়ে যাবে, নিচে 70 হবে। এইটা উল্টাইতে যায় নিজে অনেকে উল্টাপাল্টা করে ফেলতেছেন এবং মাথা গরম হয়ে যাচ্ছে। না, কুল এক্স এর নিয়মটা সোজা, মানে উল্টাপাল্টা না লাগার জন্য 100 100 বাদ, 0 0 কাটা, 7 12 84, 12 10 120। এই 120 হলো এক্স এর মান। এক্স এর নাম কি দিয়েছিলাম? লিখিত মূল্য। লিখিত মূল্য 120 টাকা হলে এখন আমরা আবার 10% ছাড় দিব। 10% ছাড় দিব কার থেকে? 120 এর 10% ছাড়। তাহলে 10% ছাড় লিখে দিতে হবে না ডাইরেক্ট 90% বাড়ি করবো? 90% হচ্ছে 108 টাকা। তাহলে লাভ হচ্ছে 108 থেকে 100 বাদ দিলে 8%। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 8%। উল্টাপাল্টা করতে গেলে তো উল্টে যাবে না, কারণ আপনার তো মানে আইডিয়াটা ওই লেভেলে আসে নাই। আপনি ধরেন আছে যে গাড়ি যখন নতুন ড্রাইভিং শিখে না, তখন দেখবেন যে ওই ড্রাইভিং করতে যে হঠাৎ যেখানে সেখানে গাড়ি লাগাই দিবে, কারণ তো চোখের আইডিয়াটা তো ওই লেভেলে আসে নাই। কিন্তু কিছুদিন চালালে আবার তখন কিন্তু এমন আইডিয়া আসবে যে একেবারে সূক্ষ্ম গলিতেও, বিশেষ করে ঢাকা শহরে দেখবেন ছোট ছোট রাস্তাগুলোতে চিপায় চাপায় জ্যামের মধ্যে রিক্সাওয়ালারা এত আইডিয়া যে উপরে প্যাসেঞ্জার বলতেছে যে ভাই এখানে গাড়ি ঢুকাস না, লাগে যাবে, এখানে ঢুকানো যাবে না। বলছে না স্যার আপনি বসে থাকেন, মানে গাড়ি ঢুকা দিতেছে। কারণ ওর আইডিয়াটা এমন হয়ে গেছে যে এই জায়গাটায় গাড়িটা ঢুকবে। তো এই যে আপনার উল্টাপাল্টা করতে যে ঝামেলা হচ্ছে না, সেই উপরে লেখার বিষয়টা কোনো সমস্যা হবে না, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখন আসি আমরা এই অঙ্কটা রেশিও আকারে করলে সব থেকে সহজ। কেন সহজ দেখেন, রেশিও আকারে করলে কাহিনী কিন্তু কঠিন কিছু না। দেখেন তো এই যে 30% ছাড় দেওয়া, তার মানে 70 আর 100, আর 16% ক্ষতি মানে 84 আর 100। খালি আপনাকে দেখতে হবে যে কোনটার নাম কি। এখানে যখন 30% ছাড় দিতেছে তখন এইটা হচ্ছে মার্ক প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। আর যখন 16% ক্ষতি হচ্ছে তখন এইটা হচ্ছে কস্ট প্রাইস আর এইটা হচ্ছে সেলিং প্রাইস। দেন এখানেও এসপি আছে, এখানেও এসপি আছে, কিন্তু সমস্যা যাচ্ছে যে এখানে এসপি 70 আর এখানে এসপি 84, এই দুটো সমান সমান করতে হবে। এই দুটো সমান সমান করতে যায় তো এই দুটো সমান সমান থাকবে না, না থাক সমস্যা নাই। তাহলে দেখেন এইখানে 84 আছে না, তাহলে এই 0 বাদ দিলে এই যে 84, 7 12 84, কারণ এইটার সাথে 12 গুণ করলেই মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে কিভাবে? 12 দ্বারা গুণ করলে 7 12 84 আর হচ্ছে 12 10 120, আর এইখানে 84 তো আগে থেকে আছে, এইখানে 100 আগে থেকে থাকবে। তাহলে দুই জায়গায় এসপি এসপি যখন ঠিক হয়ে গেল তখন আমরা বলতে পারি এইটা হচ্ছে মার্ক প্রাইস, এইটা হচ্ছে কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস 100 হলে মার্ক প্রাইস হচ্ছে 120,
এইখানে 10% ছাড় দিলে 108 হয়ে দাঁড়াবে। তাহলে 100 আর 108 মানে হচ্ছে 8% লাভ। খুব কি জটিল লাগতেছে? সবাই কি ধরতে পারতেছেন কিনা বলেন? বিষয়গুলোকে একই জিনিস তো বারবার রিপিট করতেছি, তাই না? আচ্ছা, না এরকম অঙ্ক অনেকগুলো আছে, এতগুলো তো করে দেওয়ার প্রয়োজন নাই, বাকিগুলো আপনারা নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? এক্সটা তো ইজি, আমি তো বললাম এক্স ধরে করবেন, উল্টাপাল্টা লাগবে না। যখন এক্স ধরে করতে করতে একটা লেভেলে চলে আসবেন তখন আপনি উল্টায় করবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, না ওকে ঠিক আছে, এই তো সবাই বুঝতেছেন। তাহলে আমরা নেক্সটে আসি, সংখ্যা জাতীয় প্রশ্নের লাভ ক্ষতিতে ঢুকবো আমরা। আজকে আপনাদের বোঝানোর স্টাইলটা দারুণ হচ্ছে। বোঝানোর স্টাইলটা বলতে কি, আসলে কঠিন অঙ্ক অনেকভাবে বোঝাইলে তখন অনেকে মনে করে যে না অনেক ভালো বুঝলাম, আর সোজা অঙ্ক যেগুলো পারেন তখন মনে করে এগুলো তো পারি, কিন্তু আপনি পারেন, বাট অনেকের তো ওগুলোতেও সমস্যা আছে। এই জন্য মানে একটু সমন্বয় করতে হবে, ঠিক আছে? 144 নম্বর অঙ্কটা তোমার একটু দেখা দিই। 144 নম্বর অঙ্কটা দেখেন, আমাদের পার্সেন্টেজটা কত ইন্টারেস্টিং একটা বিষয়, একটু মাথা ঘাটা দিই। হ্যাঁ, 144 নম্বর অঙ্কটা মনে করেন আমি কিন্তু আপনাদের করাই দিতাম না, যা সে একটু টাচ দেয়। এখন টাচ দেওয়া মানে তো আপনি আর বিস্তারিত সমাধান চাইতে পারেন না, কারণ আগের অঙ্কের সাথে তো মিল আছে, ঠিক আছে? একজন খুচরা বিক্রয় তার পণ্যের উপর লিখিত মূল্যের 10% কমিশন দেয়। এই যে 10% মাইনাস লিখতেছি মানে কি, এটা তো ছাড়, আর 12.5% লাভ হয়, মানে পজিটিভ 12.5%। এইটাকে যদি আমি ফ্র্যাকশন আকারে সাজাই 9/10, আর এই 12.5% মানে কি মনে আছে কি আপনাদের? 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। তার মানে কি? তার মানে 8 টাকার জিনিস 9 টাকা। এসপি এটা এমপি, আর এটা সিপি এটা এসপি। এখানে দেখেন এসপি দুটো মিলে গেছে, তাহলে এসপি দুটো মিলে গেলে কি হচ্ছে? 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি, 2 টাকা লাভ, মানে 4 ভাগের 1 ভাগ, 25% লাভ। উত্তর কি চাইছে? লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, এটাতে না যাই, তাহলে দেখেন এখানে 2 জায়গাতে এসপি এসপি সমান হয়ে গেছে, তাহলে 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি। এখন বলতেছে যে এই মার্ক প্রাইসের উপর যদি 20% ছাড় দেওয়া হয়, তাহলে 10 টাকার জিনিস 20% ছাড় দিলে তার দাম 8 টাকা হয়ে যাবে। তাহলে কিনছিলাম 8 টাকা, আবার বিক্রি করতেছে 8 টাকা, তাহলে লাভ ক্ষতি কিছু হবে না, নো লাভ নো ক্ষতি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে লাভ ক্ষতি কিছু হবে না, মাত্র 10-15 সেকেন্ডে পারা যাবে। কিন্তু পার্সেন্টেজকে এইভাবে স্মার্টলি তো ইউজ করতে হবে, আর এইটা তো আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে শিখছিলাম, ঠিক আছে না? আচ্ছা, ওকে, আমরা তাহলে সংখ্যা জাতীয় প্রশ্নে আসি। সংখ্যা জাতীয় প্রশ্নগুলা এখানে আপনাদের মনে হইতে পারে যে 147 নম্বর অঙ্ক থেকে এই বইয়ে দেওয়া আছে, দেন কতগুলো অঙ্ক দেওয়া আছে, 232, প্রায় 100টা অঙ্ক দেওয়া আছে না? আমরা আগামী 40 মিনিট ক্লাস করব, মনে করেন এটা কিন্তু একটা নতুন পার্ট হচ্ছে। হ্যাঁ, এই 40 মিনিটে এই সবগুলো অঙ্ক করা হয়ে যাবে, 100টা অঙ্ক করা হয়ে যাবে। তাই বলে 100টা করার দরকার নাই, কারণ আমরা বেসিক শিখবো, বেসিক শিখে 50% অঙ্ক হয়ে যাবে, তারপরে প্রতিটা নিয়মের একটা করে অঙ্ক দেখাই দিব, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন ঢুকতেছি সংখ্যা জাতীয় প্রশ্ন। সংখ্যা জাতীয় প্রশ্ন কি? টাকায় 5টি কিনে 4টি বিক্রি করলে, ডজন এত টাকা কিনে হালি কত টাকা বিক্রি করলে, এই জাতীয় যত প্রশ্ন আছে, 100টি এত টাকা কিনে এত টাকায়, সমান সংখ্যক কিনে, যত ধরনের কথা আছে, হ্যাঁ, সবগুলোর বেসিকটা কি একটা আমি উদাহরণ দিব, এই উদাহরণ থেকে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন বলছে 1 হালি ডিম 24 টাকায় ক্রয় করে 2টি ডিম 15 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই উদাহরণটা কিন্তু আমি বানাই দিছি যাতে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়। না, তাহলে 1 হালি ডিম 24 টাকায়, 24 টাকা হালি ডিম আছে নাই, এখন ছিল এক সময়। তাহলে 1 হালি মানে 4টি, আর বিক্রি করার সময় বিক্রি করতে চায় 2টি 15 টাকায়। এখন দেখেন কেউ যদি এখানে এই টিগুলা না দেখে শুধু ক্রয় মূল্য 24 টাকা আর বিক্রয় মূল্য 15 টাকা দেখে, তাহলে মনে হবে না ক্ষতি হয়েছে? কিন্তু আসলে কি ক্ষতি হয়েছে? না। তাহলে এই অঙ্কগুলো আগের অঙ্কগুলোর সাথে পার্থক্য কি?
পার্থক্য হচ্ছে আগের অঙ্কগুলোতে কোনো সংখ্যা জাতীয় কথা ছিল না, সংখ্যা ইফেক্ট ফেলতো না, শুধু 24 টাকায় কিনছি 15 টাকায় বিক্রি করছি, টাকা দেখে আমরা হিসাব করতাম, ক্ষতি হয়েছে। কিন্তু এবার শুধু এই টাকা, ঠিক আর টাকা দেখে হিসাব করলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ মনে হবে ক্ষতি হয়েছে, কিন্তু আসলে কি আলটিমেটলি ক্ষতি হয়েছে না। 4টা কিনছি 24 টাকায়, 2টা বিক্রি করছি 15 টাকায়, তাহলে আমি যদি 4টায় বিক্রি করতাম তাহলে আমার 30 টাকা বিক্রি হইতো, তাহলে আমার তো লাভ হইতো কত টাকা? লাভ হইতো 6 টাকা। কয় টাকায় 6 টাকা লাভ হইতো? 24 টাকায় 6 টাকা। 24 টাকায় 6 টাকা মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 25% লাভের হার। এটা হচ্ছে 25% অ্যান্সার। তো এখানে একটা বেসিক জিনিস দেখেন যে আমাদের এই অঙ্কগুলো অ্যাকুরেট করতে গেলে যেটা করতে হবে যে আমি 4টা কিনছিলাম, তাহলে বিক্রি করার সময় আমাকে 4টাই বিক্রি করতে হবে। 4টার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। হয়তোবা 4টার বিক্রয় মূল্য দেওয়া থাকবে না, আমাকে 4টা বানায় নিতে হবে। অথবা এই যে আমি 2টা বিক্রি করতেছি 15 টাকায়, ওকে সমস্যা নাই, তাহলে এখানে আমরা কিন্তু 4টা ধরে হিসাব করলাম, ঠিক আছে? তাহলে 2টা বিক্রি করতেছি 15 টাকায়, তাহলে আমি কেনার সময় এই 2টা কত টাকায় কিনছি সেটা বাইর করব। কিন্তু আমার তো 2টার ক্রয় মূল্য দেওয়া নাই, বাট 4টার যে ক্রয় মূল্য দেওয়া আছে, এইখান থেকে 2টার ক্রয় মূল্য 12 টাকা বাইর করা সম্ভব। তাহলে এই যে 2টি ধরে যখন হিসাব করব, তাহলে 2টার ক্রয় মূল্য 12 টাকা, 2টার বিক্রয় মূল্য 15 টাকা, 2টাতে লাভ 3 টাকা, 12 টাকায় লাভ 3 টাকা, 12 টাকায় লাভ 3 টাকা মানে হচ্ছে 25% লাভ। দেখেন পার্সেন্টেজ কিন্তু সমান সমান আসতেছে। তাহলে এখানে কি বুঝলাম? যে হয় ক্রয় সংখ্যা সমান করতে হবে অথবা বিক্রয় সংখ্যা সমান করতে হবে। এখন আসি, আমি যদি এইখানে সংখ্যাগুলো মিলাই দেওয়া আছে, অনেক সময় সংখ্যা মিলাই দেওয়া থাকে না, তখন আমরা কি করি? 2 জায়গা থেকে একটা একটা নেই। ধরেন 4টা কিনছি 24 টাকায়, তাহলে একটা কিনছি 6 টাকায়। 2টা বিক্রি করছি 15 টাকায়, তাহলে একটা বিক্রি করছি 7.5 টাকায়। তাহলে এবার লাভ হচ্ছে কত টাকা? এবার লাভ হচ্ছে 1.5 টাকা। কয় টাকায় 1.5 টাকা? 6 টাকায় 1.5 টাকা। 6 টাকায় 1.5 টাকা হলে 100 টাকায় কত টাকা? 100 টাকায় 25 টাকা বা 25%। তাহলে এইখান থেকে আইডিয়াটা, মানে অর্ধেক অঙ্ক কিন্তু আপনার হয়ে যাবে যদি শুধু এই অঙ্কটা বোঝেন। সেটা হচ্ছে যে ক্রয় সংখ্যা আর বিক্রয় সংখ্যা সমান করে তারপরে হিসাব করতে হবে, না হলে ভুল হবে। এই ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা কি কিভাবে সমান হইতে পারে? 3 ভাবে সমান হইতে পারে। প্রশ্নে দেওয়া ক্রয় সংখ্যার সাথে বিক্রয় সংখ্যা মিলাবো, অথবা বিক্রয় সংখ্যার সাথে ক্রয় সংখ্যা মিলাবো যাতে সমান সমান হয়, অথবা ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা কোনো কিছু না মিলায় আমরা 2 জায়গা থেকে একটা একটা করে নিব। আবার আসেন এখানে আরো একটা আইডিয়া ডেভেলপ করেন যে সাপোজ এই কলমটা আছে, এই কলমটা বিক্রি করে দোকানদার আমার কাছে ধরেন সাপোজ 50 টাকা কিনে সে 60 টাকা বিক্রি করে 10 টাকা লাভ করলো। ধরেন এই কলমটাতে সে 50 টাকায় 10 টাকা মানে 20% লাভ করলো। সিরিয়াসলি খেয়াল করেন, সিরিয়াসলি এই কথাগুলো প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে। যে এই কলমটাতে 10 টাকা লাভ করলো, তো এরকম যদি 1000 কলম বিক্রি করে তাহলে সে প্রত্যেকটাতে 10 টাকা করে লাভ করবে। তাহলে 1000 গুণন 10 মানে তার 10,000 টাকা লাভ হবে। তার মানে কি কলমের সংখ্যা যত বাড়বে লাভের পরিমাণ তত বাড়বে। কিন্তু একটা কলম বিক্রি করে যদি তার 20% লাভ হয়, দেখেন 50 টাকার কলমে 10 টাকা লাভ মানে হচ্ছে 100 টাকায় লাভ হবে 20%। এখন যদি সে 10,000 কলমও বিক্রি করে তাহলে তার লাভের পার্সেন্টেজটা, পরিমাণটা কম বেশি হবে, টাকায় বাড়বে কমবে, কিন্তু লাভের পার্সেন্টেজটা 20%ই থাকবে। প্রমাণটা হচ্ছে এই অঙ্কটা যে করছিলাম, দেখেন একটা ডিম ক্রয় বিক্রয় করলেও 25% লাভ, 2টা ডিম ক্রয় বিক্রয় করলেও 25% লাভ, আবার 4টা ডিম ক্রয় বিক্রয় করলেও কিন্তু 25% লাভ। এইভাবে 4000 ডিম ক্রয় বিক্রয় করলেও 25% লাভ। তার মানে এই ধরনের অঙ্কগুলোতে যখন আমাদের পার্সেন্টেজ বাইর করতে বলবে, তখন আমরা আমাদের সুবিধা অনুযায়ী ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যা সমান করে যে কোনো পার্সেন্টেজ বাইর করে দেবো, অ্যান্সার বাইর হবে। সেটা আমাদের সুবিধার জন্য একটা একটা করে ধরে হিসাব করলেও পার্সেন্টেজ যা আসবে, এই যতটা যতটা দেওয়া থাকবে ওগুলোর পার্সেন্টেজও তাই হবে, কারণ পার্সেন্টেজটা সবসময় সমান হয়। এই বেসিক কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অঙ্ক কিন্তু অলরেডি অর্ধেকগুলো অঙ্ক করা শেষ হয়ে গেছে। কিরকম আসি আমরা 148 নম্বর অঙ্ক দেখব। মুখোমুখি করতে হবে অঙ্কটা। বলছে কি দেখেন, আমরা কিন্তু কনসেপ্টুয়াল বিষয়টা ক্লিয়ার। এখন এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু সব অঙ্ক হবে। এই যে কনসেপ্ট দেখলাম না, এই কনসেপ্টের উপর যে কি কনসেপ্ট, মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যা সমান করা। এইটা হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে?
আচ্ছা, বাকিগুলো আপনারা এখন অঙ্ক করতে করতে প্রমাণ পাবেন। তাহলে এই যে 148 নম্বর অঙ্ক দেখতেছি, 10 টাকায় 4টি বল ক্রয় করে 6 টাকায় 2টি। তাহলে 4টি 10 টাকা আর 2টি 6 টাকা, তাহলে তো করা যাবে না। তাহলে এখানে 10 টাকা যদি রাখি, তাহলে এখানে 2টা কি 4টি বানাইতে হবে। 4টি বানাইলে 12 টাকা। তাহলে লাভ হচ্ছে কত টাকা? 2 টাকা। কয় টাকা লাভ? 2 টাকা। 10 টাকা লাভ 2 টাকা। 10 টাকায় লাভ 2 টাকা মানে 100 টাকায় হচ্ছে 20%। সবগুলোর আপনাকে বিকল্প দেখাইতে হবে না, জাস্ট লজিক্যালি চিন্তা করেন, সমান সমান করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে 149 নম্বর অঙ্ক দেখেন, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তো বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের শর্টকাট সূত্র দেওয়া আছে, আমরাও সূত্র দেখাই দিব। তবে আমরা যেহেতু কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার করার পরে সূত্র পড়বো, সূত্রটা মনে থাকবে বেশি দিন, এবং একটু ব্যতিক্রম লেজুর লাগাই দিলেও আমরা পারবো, রিটেনের জন্য লিখিত আকারে করতে পারবো। 149 নম্বর বলছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে। তাহলে প্রতি হালি কিনলো 25 টাকা, আবার 2 হালি বিক্রি করতেছে 56 টাকা। তাহলে কি করতে হবে? আপনারা তো অটোমেটিক্যালি বুঝে গেছেন যে এক পাশে আছে 1 হালি আর এক পাশে আছে 2 হালি। এটা কিন্তু ফিক্সড নিয়ম নাই যে 2 জায়গায় 2 হালি বানাইতে হবে অথবা 2 জায়গায় 1 হালি বানাইতে হবে, ফিক্সড নাই। তার মানে আপনার যেভাবে সুবিধা সেভাবে করবেন। এখন ধরেন যে 1 হালি বলতেছে 25 টাকা, তাহলে 2 হালি 50 টাকা। তাহলে দেখেন 2 হালি 56 টাকায় বিক্রি করছে আর 1 হালি কিনছে 25 টাকায়, তাহলে 2 হালি 50 টাকা। এখন সিরিয়াসলি খেয়াল করেন যে 2 হালি 50 টাকা, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 6 টাকা। কয় টাকায় 6 টাকা? 50 টাকায় 6 টাকা। 50 টাকায় 6 টাকা হলে 100 টাকায় কত টাকা? 100 টাকায় 12 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 12%। খুবই সহজ না? আচ্ছা, এখন আসি এই অঙ্কটাতে, এই 2 হালি 50 টাকা করে আমরা বাইর করলাম। আবার এইভাবে করতে পারতাম না যে এইখানে 1 হালি কিনছে 25 টাকায় আর 2 হালি 56 টাকায় কিনছে, তাহলে এখানে 1 হালি কিনছে 28 টাকায়। 1 হালি যদি 28 টাকায় কিনে তাহলে 3 টাকা লাভ। কত টাকা 3 টাকা লাভ? 25 টাকায় 3 টাকা। 25 টাকায় 3 টাকা হলে 100 টাকায় এই 3 ছাড়া 12%ই হবে। তার মানে পার্সেন্টেজ কিন্তু সমান সমান আসতেছে। এখন দুইভাবে কেন শেখার দরকার আছে? কারণটা হচ্ছে দেখেন, এখানে 2 হালি 56 টাকা বলার কারণে আপনি 1 হালিকে 28 টাকা বানাইতে পারলেন, কিন্তু আপনার যদি বলা থাকতো 2 হালি 57 টাকায় বিক্রি করছে, তখন কিন্তু একটা দশমিক আসতো। তখন আমরা আর ওই লাইনে না যে এই 2 হালিকে 50 বানাইতাম আর বলতাম 7 টাকা লাভ। 50-এ 7 টাকা লাভ হলে 100-তে 14 টাকা লাভ হবে। তার মানে যত বেশি ভ্যারাইটিস নিয়ম আপনি জানবেন, তখন অঙ্কের ডিজিট এবং তাৎক্ষণিক অবস্থার উপর ভিত্তি করে আপনি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে কয়েক সেকেন্ডে ভাবতে পারবেন। আর এগুলো তো কোনো জটিল কথা না, কারণ আমরা তো কনসেপচুয়াল বিষয়গুলো ফুললি ক্লিয়ার করে দিচ্ছি, তাই না? বানায় বানায় অঙ্ক আসলেও পারবেন। ওকে, তাহলে আমরা এরকম অনেক কয়েকটা অঙ্ক আছে, এগুলো স্কিপ করি, হ্যাঁ, কারণ একই জাতীয় প্রশ্ন বেশি সময় নষ্ট করার দরকার নেই। এখন দেখেন 151 নম্বর প্রশ্ন একটু দেখেন। এখানে হচ্ছে যে অনেকে ভুল করতে, মানে ভুল না, অযথা সময় নষ্ট করতে পারে। ঠিক আছে, 151 নম্বর বলছে কি যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে কত লাভ হবে। এইখানে অনেকে এই 15টি বল পেন বিষয়টাকে ফ্যাক্ট মনে করতে পারে, অথচ 15টি কলমের বল পেনের চিন্তা করার কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ দেখেন কেনার সময় সে 15টা কিনছে, বিক্রি করার সময় তো 15টাই বিক্রি করছে, তাই না? তাহলে যতটা কিনছে ততটাই বিক্রি করছে। এইটা যখন আপনি দেখবেন তখন এই টি এর সংখ্যা ভুলে যাবেন। মনে করেন এখানে 15টি নাই, তাহলে 15টি নাই মানে কি? তার মানে 75 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছে। তাহলে সংখ্যা যখন আপনার সমান সমান হবে, তখন এই সংখ্যাটা অঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলবে না। তখন নর্মালি টাকার অঙ্ক যেভাবে করতেন সেইভাবে করবেন। 15 টাকা লাভ, কত টাকায় 15 টাকা লাভ? 75 টাকায় 15 টাকা লাভ। তাহলে 5 ভাগের 1 ভাগ মানে 20% লাভ। এইখানে কেউ যদি 90 টাকায় 15 টাকা লাভ বলেন, তাহলে আপনাকে আরো লাভ ক্ষতির শুরু থেকে আসতে হবে। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা 153 নম্বর অঙ্ক। 153 নম্বর অঙ্ক দেখেন। 153 নম্বর অঙ্ক, 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? ঠিক আছে, আচ্ছা, এইখানে আমি একটা অঙ্ক, এই অঙ্কটা মানে সহজে তো বোঝাচ্ছে অ্যান্সার, দুইটাতে একটা লাভ 50%, কিন্তু এটা লজিকটা কি একটু লজিকটা ধরাই দেই, তাহলে এই রকম অঙ্ক সহজে পারা যাবে। সেটা হচ্ছে দেখেন, 3টির ক্রয় মূল্য
ইকুয়াল টু দুইটির বিক্রয় মূল্য। এবারে তো টি, তাই না? টি থেকে কিভাবে টাকা বানায়। এখন ধরেন এই তিনটার ক্রয় মূল্য, দুইটার বিক্রয় মূল্য, এগুলো আপনি টাকা বানাইতে পারতেছেন না। মনে করেন যেহেতু মূল্য সমান বলছে, তো আমরা আমাদের লজিক অনুযায়ী 3 আর 2 এর লসাগু 6 টাকা ধরে নিলাম। মনে করি দুইটারই দুই পাশে 6 টাকা, মানে তিনটার ক্রয় মূল্য 6 টাকা আর দুইটার বিক্রয় মূল্য 6 টাকা। টাকাটা তো ধরা যায়, তাই না? কেন 6 টাকায় ধরলাম, 100 টাকা 200 টাকা এগুলো ধরলাম না কেন? কারণ এমন একটা টাকা ধরবো যাতে 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে খেয়াল করেন, তিনটার ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে একটি সমান সমান 2 টাকা, আর এইখানে একটি সমান সমান 3 টাকা। দেখেন এই এবার কিন্তু টাকা চলে আসছে, তার মানে এই যে এখানেও একটি, এখানেও একটি। তাহলে দেখেন তো 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি, তাই না? তাহলে 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকা লাভ মানে হচ্ছে 50%। এটার লজিকটা আগের সাথে মিল আছে, আগের অঙ্কটার সাথে মিল আছে, আগের লজিকের সাথে কিন্তু মিল আছে। কিরকম? যে দুই জায়গাতে আমরা একটি করে নিলাম। এখন 6 টাকা কেন নিলাম? কারণ এখানে টাকা বলা না থাকার কারণে আমরা একটা টাকা ধরে নিলাম। টাকা দুই যে পাশে সমান সমান ধরলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, সবগুলোতে এত পেশায় লজিক বাইর করতে গেলে তো সময় নষ্ট হবে। তাহলে কিভাবে আরো স্মার্টেস্ট পদ্ধতিতে করা যায় সেটা এখন দেখব। সেটা হচ্ছে, দেখেন যে মনে করেন তিনটার ক্রয় মূল্য, মানে এই ধরনের অঙ্কটা এইভাবে দেখে বোঝা যায়, 2 3, তাহলে লাভ হচ্ছে 3 - 2 = 1টি। একটি লাভ। এখন অনেকে মনে করতে পারেন তিনটাতে একটা লাভ, তিনটাতে একটা লাভ বলিয়া অ্যান্সার কিন্তু 33.33% দিলে কনফিডেন্টলি ভুল উত্তর। কেন তিনটাতে একটা লাভ না বলে দুইটাতে একটা লাভ বলতে হবে, এই লজিকটা একটু ক্লিয়ার করে নেই, তাহলে অঙ্ক দেখে দেখে মুখে মুখে অ্যান্সার বলা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, মনে করি আগের যে লজিকটা দেখালাম সেটা হচ্ছে আগের লজিকের ধারাবাহিকতায়, তবে এই জাতীয় সংখ্যার অঙ্কগুলো আরো দ্রুত পারা যায়। সেটা জন্য একটা সহজ লজিক হচ্ছে, মনে করি তিনটার ক্রয় মূল্য 3 টাকা। এখন দেখেন, তাহলে দুইটার বিক্রয় মূল্য হবে 3 টাকা। কেন? কারণ যেই 3 টাকা দিয়ে আমি 3টা কিনলাম, 2টা বিক্রি করলে সেই টাকা আমার উঠে আসে। তাহলে এখনো আমার হাতে একটা আছে না? এই একটার দাম, যেহেতু 2টা বিক্রি করছি 3 টাকায়, তাহলে একটা বিক্রি করব 1.5 টাকায়। তার মানে এই যে একটা বিক্রি করে এই 1.5 টাকা, এইটাই আমার লাভ। তাহলে খেয়াল করেন তো, 3 টাকায় লাভ 1.5 টাকা, বিষয়টা এরকম না? আমি 3 টাকা বিনিয়োগ করে 3টা মার্বেল কিনলাম, এই 3টা মার্বেলের এই 2টা বিক্রি করে আমি 3 টাকা উঠে গেল আমার। তাহলে এই কথাটাকে আমি কি বলতে পারি? 3টার ক্রয় মূল্য ইকুয়াল টু 2টার বিক্রয় মূল্য। তাহলে 3টার ক্রয় মূল্য ইকুয়াল টু 2টার বিক্রয় মূল্য যদি হয়ে যায়, তাহলে আমার হাতে এখন একটা আছে না? এই একটা তো আমার লাভ। এই একটা বিক্রি করে আমি কয় টাকা পাবো? 1.5 টাকা পাবো। তাই আমি বিনিয়োগ করছিলাম 3টা টাকা, আর লাভ হচ্ছে আমার 1.5 টাকা। তাহলে 3 টাকায় লাভ 1.5 টাকা। 3 টাকায় লাভ 1.5 টাকা। এখন আমাদের এখানে তো কোনো টাকার কথা ছিল না, তাহলে এগুলো আমি টিএ কনভার্ট করি। খেয়াল করেন যে আমার বিনিয়োগ 3 টাকা, এখন যদি আমি 2টাকে বিক্রয় সংখ্যা হিসাব করে ধরি, যে এই 3 টাকায় যেটা বিক্রি করতেছি এটা হচ্ছে 2টির, তাহলে 2টিতে লাভ 1টি, মানে টাকাগুলোকে আমি টি বানায় ফেললাম, ঠিক আছে? তাহলে 2টিতে লাভ 1টি, মানে অর্ধেক লাভ, মানে হচ্ছে 50% লাভ। তাহলে এখানে যে লজিকটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, লিখে রাখতে পারেন আপনারা, বইয়ের মধ্যে সুন্দরভাবে আছে। সেটা হচ্ছে এই সংখ্যার অঙ্কের ক্ষেত্রে বিক্রয় সংখ্যা ইকুয়াল টু ক্রয় মূল্য। মানে এই ধরনের অঙ্কগুলোতে সবসময় মনে হবে আপনার যে 3টাতে একটা লাভ, কিন্তু আসলে এই বিক্রয় সংখ্যাটাই পরবর্তীতে ক্রয় মূল্য হয়ে যাবে। কারণ যেই 2টা আপনি বিক্রি করে 3 টাকা পেলেন, এই 2টা কেনার সময় আপনার খরচ হয়েছিল 2 টাকা। তার মানে আপনি 2 টাকা, তাহলে 3টায় 3 টাকা দিয়ে কিনলেন, মানে একটার দাম 1 টাকা, তাহলে 2টার দাম 2 টাকা। আর এই 2টা বিক্রি করে আবার আপনি পাইলেন 3 টাকা, তাহলে লাভ কত টাকা? লাভ হচ্ছে 1 টাকা। কয় টাকাতে 1 টাকা লাভ? 2 টাকাতে 1 টাকা লাভ। তার মানে টিটাকে আপনি কনভার্ট করলে টাকা হয়ে যাবে, কিন্তু বিক্রয়ের টাকাটা হয়ে যাবে ক্রয় মূল্য। এই জন্য আমাদের এই কথাটা মনে রাখলে কয়েক সেকেন্ড অঙ্ক করা যাবে। বিক্রয় সংখ্যা ইকুয়াল টু ক্রয় মূল্য, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, এইটা আমার সবসময় ভুল হতো, আজ ক্লিয়ার হলাম।
যারা একটু ভালো পারে তাদের কাছে এগুলো অনেকে বোরিং লাগতে পারে, কারণ ইউটিউবে আমাদের এটা ভিডিও দেওয়া আছে এই বিষয়টার উপরে। তো যাই হোক, আমরা যেহেতু ক্লাসে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করতেছি, এই জন্য একটু ওভারল্যাপিং হচ্ছে কথাগুলো। নেক্সটে যখন আমরা অঙ্ক শুরু করবো তখন তো আমরা ধাপে ধাপে সব অঙ্ক করে ফেলবো এই নিয়মের উপর। তাহলে এখন আসি 161 নম্বর অঙ্ক দেখেন। স্কিপ করলাম। 161 নম্বর অঙ্ক দেখেন, বলতেছে যে 100 টাকায় 10টি ডিম কিনে, আমরা ওইখানে আর কি ছোটো অঙ্ক ছিল কিন্তু জাস্ট বেসিকটা দেখাই দিলাম, এখন তো আমরা অঙ্কগুলো মুখোমুখি করবো। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখেন এখানে 100 টাকা আর এখানে 100 টাকা, দুই জায়গাতে টাকা যখন সমান আসছে, 10টি কিনে 8টি বিক্রি। সিরিয়াসলি একটা জিনিস খেয়াল করেন যে এই কথা মানে যা 1 টাকায় 10টি কিনে টাকায় 8টি বিক্রি করলেও কিন্তু একই, এই কথা মানে যা 10টির ক্রয় মূল্য, অঙ্কের স্টাইলগুলো দেখেন, 8টির বিক্রয় মূল্য সমান, এগুলো সবগুলাই কিন্তু একই কথা বোঝাচ্ছে। 1 কোটি আর এটা যদি 1 কোটি হয়, কাহিনী কিন্তু সব সেম। তাহলে এইরকম যখন দুই পাশে টাকা সমান হবে, তখন আমরা শুধু টাকার হিসাব চিন্তা বাদ দিব, বাদ দিয়ে আমরা মনে করব যে এখানে টি কি কি আছে, 10টি আর 8টি। তাহলে আমরা দেখতেছি 2টা লাভ। কয়টাতে 2টা লাভ? এই যে আগের লজিকটা কাজে লাগাবো, যে এখানে 8টাতে 2টা লাভ। 8টাতে 2টা লাভ হলে শতকরা লাভ হবে 8 2 মানে 4/1, 4/1 মানে হচ্ছে 25%। যখন তখন টাকার কথাটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো 160 নম্বর। হ্যাঁ 161, হ্যাঁ 161 নম্বর অঙ্ক। তো ওটা কেন হবে? 165। আচ্ছা এটা টেনশন কিছু নাই। তাহলে যাই হোক, এটা আছে আমি তো করাই দিলাম, এখানে লিখে দিলাম যে 100 টাকায় 10টি কিনে 100 টাকায় 8টি বিক্রি করা মানে যায়, জাস্ট এখানে কনসেপ্টটা ক্লিয়ার যে যখন টাকা সমান হয়ে যাবে, পরের পুত্রা শিখ দেন তাড়াতাড়ি, তাহলে এইখানে টাকাটা কোনো ফ্যাক্ট না, তখন আমরা টিটা ধরে হিসাব করব। এরকম তাহলে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু করা যাবে। আচ্ছা 160 নাম্বার কি বলছে যে একজন লেবু বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি দরে বিক্রি করলে তার লাভের হার কত? নাইস একটা অঙ্ক। 160 নাম্বার দেখেন, মানে এই অঙ্ক বুঝে গেলে কিন্তু অনেক লজিক্যালি পারা যাবে। আচ্ছা আমাদের বইয়ের মধ্যে তো একটা টেবিল আছে, 160 নাম্বার উপরে কোথাও কাটের সময় সিরিয়াল ইয়া হয়ে গেছে, কাটা করেছে। না না, যে কোনো একটা অঙ্ক ওখানে কপি করতে আসতে যায়, ওইখান থেকে কাট পড়িয়া এইখানে সিরিয়ালে উল্টাপাল্টা হয়ে গেছে। দ্রুত দেখেন একটা ইন্টার দেন, বই না দিলে তো আপনি ক্লিয়ার হবেন না। ধরেন বই ধরেন, আচ্ছা 160 নম্বর আমি করে দিই একটু, আমাদের সিরিয়ালে উল্টাপাল্টা হচ্ছে তো, সিরিয়াল ঠিক করতেছে, খুব ফাস্ট করতে হবে। আচ্ছা এখানে বলছে কি যে 1 টাকায়, এই অঙ্কটা খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখেন 2টা কিনে, দোকানে দেখেন লেবু বা ছোট ছোট জিনিস যখন বিক্রি করে না, মার্বেল বিক্রি করে, তখন কিন্তু এই বিষয়টা আসে। 3 টাকায় 5টি বিক্রি করলো, এটা হচ্ছে কিনে আর এটা হচ্ছে বিক্রি করলো, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? তো এই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি, এটা লজিকটা হচ্ছে দেখেন, আমরা হয় টিগুলোকে সমান করতে পারি অথবা টাকাগুলোকে সমান করতে পারি। তাহলে দুইভাবে করা যায়। টাকা কিভাবে সমান করা যায় আর টি কিভাবে সমান করা, দেখেন 1 টাকা যদি 5টা কিনে, তাহলে 1 টাকা যদি 2টা কিনে, তাহলে 3 টাকায় কিনছিল 6টা আর 3 টাকায় বিক্রি করতেছে 5টা। যখন আমাদের এই পাশে টাকা সমান হয়ে গেল, তখন আমরা মনে করি টাকার হিসাব বাদ, তখন আসি 6টা আর 5টা। এই 6টা আর 5টা মানে হচ্ছে একটা লাভ, দেখেই বোঝা যাচ্ছে একটা লাভ। কিন্তু আমরা যে একটু আগে যে লজিকটা শিখলাম যে এইরকম ক্ষেত্রে সবসময় এখন কনফিউশন লাগবে, 6টাতে একটা লাভ না 5টাতে একটা লাভ, তখন খেয়াল রাখতে হবে যে বিক্রয় সংখ্যার উপর লাভ হয়, তাহলে 5টাতে একটা লাভ, তাহলে 5টাতে একটা লাভ মানে 20% লাভ বিক্রয় সংখ্যার উপর। এটা একটা স্টাইল। আর একটা স্টাইল হচ্ছে যে এখানে টাকার জায়গায় টাকা থাক, আমরা টিগুলোকে সমান করব। তাই এই 2টা আর 5টা আছে না, এখন দেখেন এখানে অনেকে আবার কি করেন, একটা আনতে যান।
একটা একটা আনতে গেলে সাধারণত ভগ্নাংশ বা দশমিক আসে, তবে এখানে তারপর একটু সহজ দশমিক আসবে। কিরকম? 1 টাকায় 2টা মানে একটার দাম হচ্ছে 0.5 টাকা, 3 টাকায় 5টা মানে একটার দাম হচ্ছে 0.6 টাকা। তাহলে 0.5-এ লাভ 0.1, 100-তে লাভ কত? দশমিক তুলে দিলে 20%। কিন্তু এখানে 3 টাকায় 5টা বলার কারণে 5 দিয়ে 3কে ভাগ করে 0.6 মানে 60 পয়সা আনা যাচ্ছে। কিন্তু এখানে যদি 7 দিত তাহলে কিন্তু 7 দিয়ে 3 টাকায় ভাগ করা যাইতো না, তখন একটা ঝামেলা হইতো না? তাহলে ওই ঝামেলাটাকে আমরা মিটাই ফেলি, মানে দশমিকে না যাই। হ্যাঁ, তাহলে আমরা একটা একটা করে নিতে গেলে ঝামেলা হবে কি? ভগ্নাংশ আসবে। এই ভগ্নাংশ আসলে সময় নষ্ট হয়। তাহলে কি করা যায়? এই ক্ষেত্রে আমরা একটা মাথা খাটাবো। সেই মাথা খাটার লজিকটা কোথা থেকে আসবে? এই নিয়মের প্রথমে যে অঙ্কটা লজিক দেখালাম না, কি দেখাইছিলাম মনে আছে? সংখ্যাকে সমান সমান করা। তাহলে সংখ্যাকে যদি আমরা সমান সমান করতে চাই, ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো সমান সমান হচ্ছে 5 আর 2 এর লসাগু 10টি। এই লসাগু ধরে নিবে, তাহলে সুবিধা হবে কি? এখানেও 10টি, এখানেও 10টি। তাহলে লাভ কি হবে দেখেন, যে 5টার দাম 3 টাকা হলে 10টার দাম 6 টাকা, 2টার দাম 1 টাকা হলে 10টার দাম হবে অর্ধেক 5 টাকা। এই যে 5 টাকা আর 6 টাকা বাইরে হয়ে গেল না? তাহলে এখানে 1 টাকা, এই 1 টাকা মানে কয় টাকাতে 1 টাকা? 5 টাকা, 1 টাকা মানে 20%। অর্থাৎ যখন আমরা টি গুলা সমান করব তখন টাকা ধরে হিসাব করা যাবে। তাহলে লজিক কিন্তু একটাই। সেই লজিকটা কি? লজিকটা হচ্ছে সংখ্যাকে সমান করা। কোন সংখ্যা? ক্রয়ের সংখ্যা আর বিক্রয়ের সংখ্যা। মাইক নাই, আমার সাউন্ড কাজ করতেছে না নাকি? সাউন্ড ঠিক আছে তো? ওকে, আশা করি ক্লিয়ার। আসলে এগুলো কনসেপচুয়াল কথা ছিল তো, এই জন্য একটু সময় বেশি নিলাম। এখন আমরা যদি এখন দ্রুত অঙ্ক করি তখন আবার অনেকে বলবেন যে ফাস্ট হয়ে যাচ্ছে। আসি, তাহলে এই রকমের যতগুলো অঙ্ক আছে আমরা একটু মোটামুটি স্কিপ করলাম। হ্যাঁ, এগুলো আপনারা নিজে থেকে পারবেন। এখন এখন দেখেন কতগুলো অঙ্ক বাদ দেওয়া যাবেন। 20টা অঙ্ক যদি আমি নাও করাই দিই তারপরে পারবেন। এখানে 162 থেকে 167 যে অঙ্কগুলো আছে সবগুলোই হবে। আমরা একটু জাস্ট মুখে মুখে রিভিশন দিই। হ্যাঁ, খাতা কলম ইউজ করবো না। যেমন ধরেন যে 165 নম্বর অঙ্কটা দেখেন। হ্যাঁ, যারা ক্লাস করবেন না তারা একটু স্কিপ করে রেস্ট নেন, আমরা আজকে এই নিয়মটা শেষ করব। তাহলে 164 নম্বর, 165 বলছি না? আচ্ছা আচ্ছা, 165 দেখেন। 165 বলছে কি যে 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মুখে মুখে, খাতা কলম বাদ। 10 টাকা 10 টাকা দুই জায়গায় যেহেতু বলছে তাহলে টাকার কথা বাদ। 12টি আর 8টি, 12টি আর 8টি মানে কি? 4টি লাভ। কয়টাতে 4টি লাভ? এখন 8টাতে 4টা লাভ, কারণ বিক্রয় সংখ্যার উপর হিসাব হয়। 8টাতে 4টা লাভ হলে 50% লাভ। এই যে এইভাবে মুখে মুখে পারা যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। নেক্সট আসি। তাহলে এটা হচ্ছে কি লাভের ক্ষেত্রে। এখন ক্ষতির ক্ষেত্রে কিরকম হয়? ক্ষতির ক্ষেত্রে বিষয়টা এইরকম হয় যে আমি 1 টাকায় 5টা কিনলাম, মানে 1 টাকায় বিক্রি করতেছে আমার 6টা, মানে কম পাইলাম আর দিতে হচ্ছে বেশি, তাহলে পকেট থেকে দিতে হবে না? এটা হচ্ছে ক্ষতি। কিরকম? ধরা হচ্ছে 170 নম্বর অঙ্কটা দেখেন। কে যেন বারবার বলতেছেন সাউন্ড আউটে আসছে। আউটে কি? সিয়াম আহমেদ মুসা, প্রবলেমটা একটু ক্লিয়ারলি বলেন। সাউন্ড আউটে আসতেছে, আপনি কয়েকবার বললেন কিন্তু আমি তো বুঝতেছি না আউটে মানে কি। মামা একটু সাউন্ডটা চেঞ্জ করেন তো একটু। আচ্ছা ওকে, তাহলে আমরা ক্ষতির ক্ষেত্রে একটা অঙ্ক দেখি। টাকায় 5টি করে লিচু, 170 নম্বরটা। টাকায় 5টি করে কিনে, সরি টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? আমাদের বইয়ের মধ্যে কিন্তু সুন্দর একটা চার্ট দেওয়া আছে যে 4টি 5টি, 4 ডাবল 8টি 10টি, 12টি 15টি। এই সমস্ত ক্ষেত্রে সব সময় এটা হচ্ছে ক্রয় করে, এটা হচ্ছে বিক্রয় করলে সব সময় ক্ষতি হয়। কত ক্ষতি হয়? 20% ক্ষতি হয়। বইয়ের মধ্যে দেখবেন অনেক সময় এরকম প্রশ্ন আসে। কিভাবে আসে? এই ধরনের এই অঙ্কটাকে টার্গেট করলাম, এই ডিজিট 3টাকে বললাম
টাকায় 12টি কিনে টাকায় কতটি বিক্রি করলে 20% ক্ষতি হবে? তাহলে এই যে বক্সটা যে আমাদের বইয়ে দেওয়া আছে এটা একটু কাজে লাগাবেন। সেটা হচ্ছে 12টা কিনে কতটা বিক্রি করলে 20% ক্ষতি। এখন আমরা জানি 4-5 রেশিওতে 20% ক্ষতি হয়। তাহলে এটা 4টা যদি 12 হয়ে যায় 3 গুণ বাড়ে, তাহলে 5টাও 3 গুণ বেড়ে হয়ে যাবে 15। কিভাবে হচ্ছে? লজিকটা এইরকম যে এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে কম কিনে বেশি দিতে হচ্ছে। তার মানে আমি 1 টাকা দিয়ে 4টা মার্বেল কিনলাম, কিনে আমি আর মার্বেল বিক্রি করে দিছি, করতে গেছি, তখন 4টা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে না, 1 টাকা আমাকে দিতেছে না, বলছে আরো একটা মার্বেল দাও। আমার কাছে একটা মার্বেল নাই, তাহলে একটা মার্বেল কিনে জরিমানা দিতে হবে। তাহলে এই যে এক্সট্রা দিতেছি, তার মানে আমার লস হচ্ছে না 1 টাকা পাইতে গেলে। তাহলে এই যে একটা লস, কয়টাতে একটা লস? এইখানে কিন্তু বলা যাবে না 4টাতে একটা লস, বলা যাবে না। কারণ কি? কারণ লাভ ক্ষতির ক্ষেত্রে সংখ্যার বেলা সবসময় বিক্রয়ের সংখ্যার উপর লাভ ক্ষতি হয়। এই জন্য বলতে হবে 5টাতে একটা ক্ষতি। 5টাতে একটা ক্ষতি মানে 20%। ঠিক আছে? আচ্ছা, আশা করি বাকিগুলো সব ক্লিয়ার একই নিয়মে। সাউন্ড ভাইব্রেট হচ্ছে। আচ্ছা, আমি একটু বন্ধ করে আবার চালু করি। হ্যাঁ, একটু নড়াচড়া করলাম তো। ওকে, তো দেখেন 176 নম্বর অঙ্ক দেখেন, বলছে এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, তার শতকরা কত ক্ষতি হলো? অঙ্কটা আগে রিডিং করতে হবে। এখানে ক্ষতি বলছে না, অনেক অঙ্কে দেওয়া থাকবে তার কত লাভ বা ক্ষতি হলো, তখন যদি আপনি কনফিউজ হয়ে যাবেন যে লাভ হলো না ক্ষতি হলো। তো তখন একটু ভাববেন যে এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখলো 25 কেজি চালের বিক্রয় মূল্য। তাহলে দেখেন এই যে 25 কেজির বিক্রয়, এটা কিন্তু বিক্রয়, 20 কেজির ক্রয় মূল্যের সমান। এই যে 20 কেজি, 20 কেজির ক্রয় মূল্য ইকুয়াল টু 25 কেজির বিক্রয় মূল্য। এখন উত্তর কি চাইছেন? উত্তর হচ্ছে তার শতকরা কত ক্ষতি হলো। এখন ক্ষতি হলো কিনা একটু দেখি তো। 20 কেজি কিনছে মনে করেন 100 টাকা দিয়ে, সাপোজ 100 টাকা দিয়ে। এখন এই 100 টাকা পেতে হলে তাকে 25 কেজি চাল দিতে হচ্ছে। তার মানে কম কিনছে, একই দামে বেশি দিতে হচ্ছে, তাহলে লস হচ্ছে না? তাহলে এখানে হচ্ছে 5 কেজি লস। এই কত কেজিতে 5 কেজি লস? এইখানে বলা যাবে না 20 কেজিতে 5 কেজি লস, এইখানে বলতে হবে দেখেন ক্ষতি 25 মাইনাস 20 সমান 5। তাহলে পার্সেন্টেজ কত হবে? 25-এ 5 বলতে হবে। কারণ কি? কারণ সব সময় বিক্রয় সংখ্যা নিচে আর উপরে ক্ষতি, গুণন 100। তাহলে 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 20%। তাহলে এটা শর্টকাট সূত্রটা এইভাবে লিখে নেন যে লাভ অথবা ক্ষতি গুণন 100 ডিভাইডেড, এইখানে সব সময় বিক্রয় সংখ্যা হবে, পার্সেন্টেজ সমান সমান এটা। এই সংখ্যা জাতীয় প্রশ্নে সব সময় নিচে বিক্রয় সংখ্যা হবে, এই বিক্রয় সংখ্যা মানে ক্রয় মূল্য, আর উপরে হবে লাভ অথবা ক্ষতি গুণন 100। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই অঙ্কটা খাতা কলম ছাড়াই পারা যাইতো যদি আপনি এই 4টা চিন্তা করতে পারেন। কিরকম দেখেন তো, এই 4 আর 5 দেখতেছেন না? তাহলে এই 4-এ 5 গুণ বড় হয়ে 20 হয়ে গেছে, আর এই 5-এ 5 গুণ বড় হয়ে 25 হয়ে গেছে। তাহলে এই 20 আর 25 দেখে বোঝা যায় যে 4-5-এর সাথে মিল আছে, তার মানে 20% ক্ষতি। এই বক্সটা ভালো করে মনে রাখতে পারলে এগুলা মুখে মুখে পারা যাবে। ওকে, আমরা পরের পাঠে আসি। 10-এর ঘ, মোটামুটি আগের গুলা ক্লিয়ার। হ্যাঁ, 10-এর ঘ বলছে কি যে 178 নম্বর অঙ্ক। 178 নম্বর অঙ্কে বলছে যে একজন চেয়ার বিক্রেতা 150টি চেয়ার বিক্রি করে 30টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার শতকরা লাভের পরিমাণ কত? এই যে কয়েকটির বিক্রয় আর কয়েকটির সংখ্যার লাভ বা ক্ষতির কথা আসে। ঠিক আছে? আচ্ছা, এগুলা কিভাবে আসবে আমরা করবো এখন।
আচ্ছা, এখানে এই 10 নম্বর পদ্ধতিটার 10-এর চ স বর্গের জ 10-এর তো অনেক অঙ্ক আছে। আচ্ছা, 10-এর ঘর নাম্বারটা পর্যন্ত করে দিই আজকে, ঠিক আছে? 10-এর ঘর নাম্বারটা করে দিই, আজকে ক্লাস ক্লোজ। একজন শেয়ার বিক্রেতা 150টি শেয়ার বিক্রি করে 150টা বিক্রি করলো, 30টি শেয়ারের বিক্রয় মূল্য সমান লাভ করে, তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে দেখেন, তাহলে এই একটির বিক্রয় মূল্য 1 টাকা হিসেবে 150টির বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তার মানে 150টা শেয়ার বিক্রি করে পাইলো কত টাকা? 150 টাকা। আর এই যে 150 টাকা পাইলো, এইখানে কি আছে যে 30টি শেয়ারের বিক্রয় মূল্যের সমান। তার মানে তাহলে 30টির বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে 30 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে, দেখেন, সে যে 150 টাকা পাইছিল, এই 150 টাকার মধ্যে 30 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। উত্তর কি যাইছে? উত্তর হচ্ছে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে 5-এর দেখেন, ক্রয় মূল্য যেটা 120, এইটাতে লাভ হচ্ছে 30, তাহলে 4/1 না, 4/1 মানে 25%। এগুলো কিন্তু আপনারা ভগ্নাংশ আকারে করবেন, লেখালেখি টাইম পাবেন, মানে টাইম দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25%। তাহলে একইভাবে 179 নম্বর আমরা করা যায়, বাট এইখানে একটা মিস্টেক হতে পারে। সেটা দেখেন, 179 নম্বর আমরা দেখেন, 179 নম্বর বলছে যে একজন দোকানদার 16টি কলা বিক্রি করে যে লোকসান করলো তার 4টি কলা বিক্রয় মূল্যের সমান, ওই দোকানদারের শতকরা কত ক্ষতি হলো? এইখানে অনেকে কিন্তু 16টাতে 4টা ক্ষতি মনে করে 25% অ্যান্সার দিতে পারেন, আর অপশনের মধ্যে কিন্তু 25%ও থাকতে পারে, তো তখন কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে একটু আসি। একটার বিক্রয় মূল্য 1 টাকা হলে এই 179 নম্বর অঙ্কটাতে 16টির বিক্রয় মূল্য 16 টাকা, তাহলে 4টির বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে এইখানে একটা জিনিস দেখেন যে ক্রয় মূল্য সমান সমান, এখানে 16 আর 4 কিন্তু বিয়োগ হবে না, এখানে যোগ হবে। এখন এইটা যদি না বুঝেন তাহলে তো সমস্যা, কারণ আগের অঙ্কটাতে লাভের কথা বলছে, বাট এই অঙ্কটাতে বলছে ক্ষতি। তাহলে ক্ষতি হয়ে গেছে মানে কি, 16 টাকা পাইছে, আরো 4 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি না হলে সে কত টাকা পাইতো? 20 টাকা পাইতো। যখন 20 টাকা পাইতো তখন তার ক্রয় মূল্যের সমান হচ্ছে। তাহলে ক্রয় মূল্য 20 টাকা, তার মানে কি, তার মানে পার্সেন্টেজটা আবার হবে 20 টাকাতে ক্ষতি 4 টাকা। 20 টাকাতে ক্ষতি 4 টাকা মানে 5/1 ভাগ, মানে অ্যান্সার হচ্ছে 20% ক্ষতি। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিবেন, ঠিক আছে? বাকি অঙ্কগুলো হুবহু একই রকম, এগুলো করে নেবেন। এমডি মাজহারুল ইসলাম বলছেন আজকে টাইপ 10 শেষ করে দেন। আসলে বই দেখেন টাইপ 10 এর এখনো 100টার মতো অঙ্ক, মানে 80-90টা অঙ্ক আছে, তো এতগুলো আজকে করা যাবে না। মানে টাইপ 10টা সপ্তাহ অঙ্ক তো, তবে এখানে বেশি সময় লাগবে না। তাহলে আজকে 181 পর্যন্ত এখানে রাখতেছি। আগামী ক্লাসে আমরা 10-এর ইউ নম্বর পর্যন্ত থেকে শুরু করব। সুব্রত রয় বলছেন স্যার ক্লিয়ার না। কোন পয়েন্টে ক্লিয়ার না স্পেসিফিক বলেন। এই যে নাইম আহমেদ একটা সুন্দর কথা বলছেন যে স্যার লাভের ক্ষেত্রে 20-এ 5 লাভ, কিন্তু ক্ষতির ক্ষেত্রে 25-এ 5 ক্ষতি। হ্যাঁ, এমন হবে, তবে এইভাবে চিন্তা করা যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে চিন্তা করবেন, সবসময় বিক্রয় সংখ্যার উপর চিন্তা করবেন, তাহলে হবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।